চ্যাপ্টার জি টু স্যার। ম্যানেজমেন্ট মডেল মেবি এতটুকু পর্যন্ত হয়েছিল। কারো কোনো কোশ্চেন আছে, বা আপনার কোশ্চেন ব্যাংক বা হচ্ছে যে ইন্টারেক্টিভ কোশ্চেন সেলফ টেস্ট দেখছিলেন কেউ? কোনো কোশ্চেন আছে সোফার? নাইম, কোশ্চেন আছে কোনো আপনাদের? না স্যার। নো কোশ্চেন। ওকে, আমরা লাস্ট ক্লাসে মেবি ম্যানেজমেন্ট মডেল পর্যন্ত দেখছিলাম। সো ম্যানেজমেন্ট মডেল সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? হোয়াট হোয়াট ডাজ দিস মিন, বা হোয়াট ইজ ম্যানেজমেন্ট মডেল? এনিওয়ান ফ্রম আউট অফ ইউ? ম্যানেজমেন্ট মডেল কি এটা কেউ বলতে পারবেন? কারণ নেক্সট স্লাইড গুলো সব ম্যানেজমেন্ট মডেল রিলেটেড। সো ম্যানেজমেন্ট মডেলটা কি বেসিক্যালি? কেউ বলতে পারবেন না? হোয়াট ইজ ম্যানেজমেন্ট মডেল? এটা কি পড়ায় নাই লাস্ট ক্লাসে এতটুকু? আমার তো মনে হচ্ছে ম্যানেজমেন্ট মডেল আমি বলে গেছিলাম যে হোয়াট ডাজ দিস মিন। কারো মনে নাই? তারিকুল বলতে পারবেন? তারিকুল, রোল 18। হোয়াট ডাজ দিস মিন? ম্যানেজমেন্ট মডেল বলতে আপনি কি বুঝতেছেন? তারিকুল, কি শুনতেছেন কথা আমার? হ্যালো, সবাই কি ক্লাসে জয়েন করে কি অন্য কাজ করতেছেন কিনা, আই ডোন্ট নো। আপনার কি আসসালামু আলাইকুম শুনতেছেন স্যার। আপনাকে শোনা যাচ্ছে? জি। ম্যানেজমেন্ট মডেল কি লাস্ট ক্লাসে বলেছিলাম, বা আপনারা আপনারা যেটাই জানেন কেউ বলতে পারবেন হোয়াট ডাজ দিস মিন? ম্যানেজমেন্ট মডেল বলতে কি বুঝেন আপনারা? স্যার স্যার, এটা হচ্ছে এভাবে বলা যায় যে একটা টিম বা ম্যানেজমেন্ট টিম একটা কোম্পানির, যারা ফিউচার ডিরেকশন বা সিস্টেম বা প্রসেস বা কমপ্লিট স্ট্রাকচার নিয়ে কাজ করে। অর্থাৎ সেটা ডিভিশন ওয়াইজ হতে পারে। ম্যানেজমেন্ট যেটাকে ফিউচার ওরিয়েন্টেড প্রসেসিং এর মাধ্যমে যে কাজগুলো করে থাকে। এনিবডি এলস? ওকে, সো ম্যানেজমেন্ট মডেল, মৌসুমী যেটা বলছেন এটা কারেক্ট, পার্শিয়ালি কারেক্ট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, মডেল বলতে আমরা বুঝি কি, যে কোনো কিছুর একটা কমপ্লিট প্যাকেজ। সো এটা দিয়ে কোনো একটা কিছুকে ডেসক্রাইব করার চেষ্টা করতেছে। সো ম্যানেজমেন্ট মডেল বলতে বোঝাচ্ছে যে একটা কমন ফেনোমেনা অফ দ্য ম্যানেজমেন্ট। ঠিক আছে, একটা ম্যানেজমেন্ট ওয়ার্ক ইজ সামথিং লাইক দিস। সো এটা জেনারেলি হয় কি, ওভার দ্য টাইম রিসার্চ অ্যান্ড এম্পিরিক্যাল রিসার্চ বলে, যেটাকে একাডেমিক রিসার্চ বা এম্পিরিক্যাল রিসার্চের মাধ্যমে একটা মডেলকে এস্টাবলিশ করা হয়। এটার প্রসেসটা হচ্ছে জেনারেলি কোনো রিসার্চের আউটকামকেই এক একটা ম্যানেজমেন্ট মডেল বলা হয়। সো মানে ধরেন যে একটা 5টা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অবজারভেশনে রাখা হইলো। সে ফর এক্সাম্পল, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে 5টা বড় বড় কোম্পানি, যেটা ট্রায়াল বেসিসে দেখা হলো যে তাদের ম্যানেজমেন্ট একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যানেজমেন্ট মডেলটা কেমন হয়। জেনারেলি ম্যানুফ্যাকচারিং কোম্পানির অপারেশন ডিফিকাল্টিস, কমপ্লেক্সিটিস এন্ড আদার ফাংশনস এর সাথে একটা ম্যানেজমেন্ট কিভাবে অ্যাডপ্ট করে নিজেকে, বা একটা ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচারিং কনসার্ন গুলোতে কিভাবে রান করে, ওই একটা এম্পিরিক্যাল রিসার্চের মাধ্যমে ডিফারেন্ট টাইমে ওভার দা পিরিয়ড একটা মডেল ক্রিয়েট করা হয়। জেনারেলি আমরা জানি যে না, ঠিক আছে, দুইটা মডেল কমন, একটা হচ্ছে যে একটা একটা মোর রেশনাল, আর একটা অ্যাগ্রেসিভ হইতে পারে, বা হইতে পারে যেটা হচ্ছে অটোক্রেটিক। সো ডিফারেন্ট টাইপ অফ ম্যানেজমেন্ট স্টাইল বা ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং প্রসেসকে এক একটা ম্যানেজমেন্ট মডেল আকারে আমরা কি করতেছি, রিপ্রেজেন্ট করতেছি। বইয়ে আমরা যা দেখতেছি এভরিথিং আর ফ্রম দ্য এম্পিরিক্যাল রিসার্চ অর সাম স্কলার্স পয়েন্ট অফ ভিউ।
সো এটা এমন কিছু না যে এটাই হইতে হবে, বা 100%লি একটা ম্যানেজমেন্ট মডেল একটা কোম্পানিতে 100% ফিট করবে, ডাজন্ট নেসেসারি। নেসেসারি হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করেন যে একটা, ঠিক আছে, একটা ম্যানেজমেন্ট মডেল বলতে এটা বোঝায় জেনারেলি একটা মডেল দিয়ে 100%লি কোনো একটা কোম্পানিকে ফিট করানো যায় না। মাল্টিপল মডেলের কম্বিনেশনে একটা বিজনেস চলে আর কি। সো আমরা যাই দেখি কি আছে নেক্সটে। দেখেন যে ফার্স্টে বলতেছে রেশনাল ম্যানেজমেন্ট মডেল। সো হোয়াট ডাজ দিস মিন? আমরা বুঝতেছি নাম দিয়ে যে না এটা রেশনাল। রেশনাল বলতে কি আমরা জানি তো কি মানে যৌক্তিক বা কোনো এমন কোনো একটা কিছু যেটা কি জেনেরিক প্রসেস দিয়ে হয়। সো জেনেরিক ম্যানেজমেন্ট মডেল বা রেশনাল ম্যানেজমেন্ট মডেল বলতে কি বোঝাচ্ছে? যে a business with a rational goal culture uses the reason why the business does something to make sure it is done as well as possible। মানে সোজা কথা হচ্ছে যে আপনাকে বোঝাচ্ছে যে একটা গোল কালচার ইউজেস, দ্যাট মিনস আপনি এই গোলের জন্য ম্যানেজমেন্টকে এইভাবে রান করতেছেন। সো গোল ওরিয়েন্টেড বা গোল ড্রিভেন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকশন যেটা বলে আর কি, সেটাকে রেশনাল বলতেছে। তার মানে হচ্ছে আপনি হোয়াই ইউ আর ডুইং দ্যাট টাইপ অফ জব, অর হোয়াই ইউ আর গিভিং সাচ টাইপ অফ ইনস্ট্রাকশন ইন এ ডিফারেন্ট ওয়ে, এটা বোঝা যাবে। কেন দিচ্ছেন তার আউটকামটা দেখলে বোঝা যাবে। বা হচ্ছে আপনি যে অবজেক্টিভের জন্য ড্রাইভ করতেছেন থ্রু ইউর টিম, আপনার আপনার অ্যাকশন পয়েন্টটা অবভিয়াসলি রিফ্লেক্ট করবে আপনার গোলের সাথে। সো এটা উম, ভদ্রলোক হচ্ছেন স্কলার বলতে টেইলর বোঝাচ্ছে আর কি। সো টেইলর বলতেছে যে 5 প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, মানে রেশনাল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। দ্যাট মিনস সে বলতেছে 5টা প্রিন্সিপাল আছে। কি প্রিন্সিপাল? একটা হচ্ছে বলতেছে এই মডেলের, একটা বলতেছে ডিটারমাইন দ্য ওয়ান বেস্ট ওয়ে অফ ডুইং এ পার্টিকুলার টাস্ক। বাট এইখানে একটা একটা আপত্তি আছে। আপত্তি হইতে পারে যে এমন যে দেয়ার ইজ নাথিং বেস্ট। তোমার কাছে যেটা মনে হচ্ছে বেস্ট, অন্য একটা কোম্পানি অন্য একটা ম্যানেজারের কাছে বা অন্য ইন্ডাস্ট্রির জন্য সেটা বেস্ট নাও হইতে পারে। সো ভেরি স্পেসিফিক করে বললে ফর দ্য টাইম বিং কোনো একটা ডিসিশন বেস্ট হইতে পারে, বাট উইথ দ্য চেঞ্জ অফ দ্য টাইম, উইথ দ্য চেঞ্জ অফ দ্য সিনারিও, উইথ দ্য চেঞ্জ অফ দ্য প্যারামিটার্স, আপনার ডিসিশনটা কি হইতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। সো ডিটারমাইন দ্য ওয়ান বেস্ট ওয়ে অফ ডুইং এ পার্টিকুলার টাস্ক, দ্যাট মিনস আপনি যখন একটা এক্সিকিউশনে যাবেন, কোন একটা টাস্ক করবেন আলটিমেটলি, সো এটা করার আগে আপনি তো অবভিয়াসলি যেটা বেস্ট সেটাই করবেন। সো এটাই বলতেছে আগে বিফোর ডুইং এনি টেকিং ডিসিশন, দ্যাট মিনস ইউ আর ডিটারমাইনিং দ্য বেস্ট, ওয়ান বেস্ট ওয়ে। সো ওয়ান বেস্ট ওয়ে অফ ডুইং পার্টিকুলার টাস্ক, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে বেস্ট পার্সন। So you need to select the best person who will accomplish the job for you. তুষার ভাই মিউট করেন প্লিজ। So select the best person to do this task on the basis তো ভাই of their mental and physical capacities. That means first of all you are determining the best way. Second, আপনাকে best person টাকে সিলেক্ট করা লাগতেছে based on their capacities. Capacities বলতে দুইটা জিনিস, একটা হচ্ছে মেন্টাল এন্ড ফিজিক্যাল। সো বোথ ওয়েতে যে ফিট, যেমন দেখা গেছে অনেক ডিসিশন ফিজিক্যাল কোনো কিছু নাই, মেন্টাল। যার ডিসিশন টেকিং ক্যাপাসিটি ভালো বা যার আইকিউ ভালো তাদেরকে সিলেক্ট করা লাগে। So this is not necessary that always you select the muscle man. Mentally যে স্ট্রং বা যার ডিসিশন ক্যাপাসিটি কুইক, সো ওই ধরনের লোককে আপনার সিলেক্ট করা লাগতে পারে। সো তার জন্য বলতেছে ডিটারমাইন দ্য বেস্ট ওয়ে। সেকেন্ড হচ্ছে ডিটারমাইন দ্য বেস্ট পার্সন। দেন বলতেছে থার্ড, এটা কিন্তু প্রসেস। সো আপনাকে ফার্স্টে বেস্ট ওয়ে অফ ডুইং বের করলেন, দেন বেস্ট পার্সনটাকে আপনি এঙ্গেজ করলেন। থার্ডে গিয়ে বলতেছে ট্রেন দ্য ওয়ার্কার টু ফলো দ্য সেট প্রসিডিউর ভেরি প্রিসাইসলি। দ্যাট মিনস আপনাকে গাইড করতে হবে, ওই যে বেস্ট পার্সনটা সিলেক্ট করছেন, বেস্ট পার্সনটাকে ওই কাজের জন্য ট্রেন করে নিতে হবে। দ্যাট মিনস স্পেশালাইজেশন। ইউ নো টু মেক শিওর দ্যাট দ্যাট পার্টিকুলার পার্সন হ্যাভ এ certain sort of required skills that will necessary or that will fundamental to complete the job. 4 নম্বর পয়েন্টে বলতেছে গিভ ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস টু এনশিওর দ্য ওয়ার্ক ইজ ডান ইন এ প্রেসক্রাইবড ওয়ে। দ্যাট মিনস ওই যে মোটিভেশন, আপনি ট্রেন করাইলেন, ঠিক আছে, তার দিয়ে কাজ করাইলেন, বাট যারা দিয়ে কাজ করাইছেন তার ফাইন্যান্সিয়াল প্যাকেজ বা ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ যদি ঠিক না থাকে তাহলে তার মোটিভেশন নষ্ট হয়ে যাবে। সো সাইন্টিফিক ম্যানেজমেন্টের মধ্যে মোটিভেশন একটা পার্ট, যে আপনি রাইট পারসনকে এঙ্গেজ করাইয়া ট্রেন করাইয়া কাজ করাইছেন, বাট তারকে যদি মোটিভেটেড না রাখেন তাহলে কি হবে না, তার কাছ থেকে আপনি বেস্ট থিংটা এক্সাক্ট করতে পারবেন না। And final thing is that give all responsibility to plan and organize work to the manager and not to the worker. That means
You need to give the rest. You need to make responsible to your manager, not the worker, because worker are nobody to you. To you, you need to find someone who can manage the overall work and who can take the responsibility. So একটা কথা আছে যে everybody's responsibility is nobody's responsibility. So you need to find someone who can take the responsibility and as well as make sure the accountability to the superior. সো সায়েন্টিফিক ম্যানেজমেন্টের এই জিনিসটা কিন্তু দেখছেন এখানে কিন্তু একটা জিনিস ভেরি কমন, যেটা হচ্ছে যে জেনারেলি একটা রেশনাল ম্যানেজমেন্ট মডেল বা একটা রেশনাল ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং প্রসেস এই ধরনের স্টেপগুলো দিয়ে যায়। এখন দেখেন আপনি বলতেছেন এটা থিওরিটিক্যাল একটা জিনিস, অবভিয়াসলি দিস ইজ থিওরিটিক্যাল, বাস এইটার সাথে আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েতে যখন আপনি কোনো একটা ডিসিশন নেবেন, কোনো একটা প্রজেক্টে কাজ করবেন, তখন আপনাকে এই ওয়েগুলা চিন্তা করতে হবে। So, as a manager or professional, when you are thinking in that direction, that means you are in a good path. This is the main thing. স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল প্লিজ স্যার। স্যার আমার হ্যাঁ, বুঝতে একটু প্রবলেম হয় যে রেশনাল বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়, রেশনালের ডেফিনেশনটা কি আসে? রেশনালি ডেফিনেশনটা হচ্ছে ওই যে গোল ওরিয়েন্টেড, দ্যাট মিনস হচ্ছে আপনি কি কারণে কাজ করছেন বিহাইন্ড দ্য সিন আপনার অবভিয়াসলি মাথায় থাকতে হবে যে না ঠিক আছে। একটা সহজ কথা, আপনি যদি ধরেন যে সে ফর এক্সাম্পল কোন একটা প্রজেক্ট করতে চান, ধরেন ইআরপি প্রজেক্ট ফর দ্য ফাইন্যান্স গাই, ইআরপি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, ওকে। সো একটা ইআরপি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে গেলে হোয়াট কাইন্ড অফ ম্যানেজমেন্ট মডেল দ্যাট ইউ নিড টু ফলো, নাম্বার ওয়ান ডিপেন্ডস অন দা যে আপনার সাথে এটা ফিট করে কিনা। যেমন যে রেশনাল ম্যানেজমেন্ট মডেল মোর অর লেস আপনার 80 টু মোর দেন 80% ফিট করবে সবকিছুর ক্ষেত্রে। কারণ হচ্ছে কি দেখা গেছে যে আমরা তো যা কিছুই করি এভরি অ্যাকশনস মাস্ট হ্যাভ সাম রেশন, ওকে, রেশনালস। সো রেশনালস এর বাইরে কোনো কিছু করতে পারি না। এখন দেখেন আপনি ইআরপি প্রজেক্ট বলেন বা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান ইমপ্লিমেন্টেশনের কথা বলেন, যাই বলেন না কেন আপনাকে এই ওয়েতে যেতে হবে। সো এইটার বেসিক জিনিসটা হচ্ছে যে আপনাকে একটা গাইডলাইন দিচ্ছে যে এনি কাইন্ড অফ ডিসিশন আপনাকে এই 5টা স্টেপ ধরে ধরে কমপ্লিট করে দেন যাইতে হবে। সো আপনি কেন কাজটা করতেছেন, এভরি এই যে হোয়াই হোয়াই এর কোশ্চেনটা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু আনসার করে আসতেছেন। লাইক দ্য ডিটারমাইন দ্য বেস্ট ওয়ে, দেন হচ্ছে বেস্ট পার্সনকে এঙ্গেজ করতেছেন, দেন ট্রেন করতেছেন ওই পার্সনটাকে, অ্যাগেইন আপনি পার্সনটাকে মোটিভেট করতেছেন বা মোটিভেটেড রাখতেছেন থ্রু ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস অ্যান্ড তাকে রেসপন্সিবল করতেছেন। তো এইটা রেশনাল আপনার ম্যানেজমেন্ট মডেল রেশনালের সাথে অন্য আরেকটা যখন কম্পেয়ার করবেন তখন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে না ঠিক আছে এভরি ম্যানেজমেন্ট মডেল মে হ্যাভ সাম রেশনালিটি। বুঝতে পারছেন আমার কথা? কোনো ম্যানেজমেন্ট মডেলই ইরেশনাল না, বাট হইতে পারে কোনো একটা কিছুতে হাইব্রিড। আমরা দেখি নেক্সট মডেল গুলোতে যে হাইব্রিড কোনগুলো হইতে পারে বা কমপ্লেক্স কোনগুলো হইতে পারে। কথা বোঝা গেছে মৌসুমী? ইয়েস স্যার, সো থ্যাংক ইউ। রেশনাল ম্যানেজমেন্ট মডেল বলতে আপনাকে যে ওই যে হার্ড এন্ড ফাস্ট রুল, যেটা কমন রুল, যে না ঠিক আছে আপনি এজ এ ম্যানেজার হিসেবে আপনি যখন ডিসিশন নেবেন তখন বেস্ট ওয়ে সিলেক্ট করবেন, বেস্ট পারসন নেবেন, ট্রেন করবেন, দেন রেসপন্সিবল করবেন। সো এটা জেনারেল থিং। সো রেশনাল বলতে এভরি কাইন্ড অফ ডিসিশন মাস্ট বি গো ইন দিস ডাইরেকশন। সো অন্যথায় কি হইতে পারে সেটা আমরা দেখি, এডিশন কি হইতে পারে। এডিশনের জন্য দেখেন ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্ট মডেল। সো ইন্টারনাল প্রসেসে দেখেন এই যে দেখছেন কোশ্চেনটা how the organization is doing things, that means internal process এ more about the process, internal process, যে কিভাবে করছে। আগেরটা হচ্ছে কেন করছে। আপনি যখন কোনো একটা অ্যাকশন নিচ্ছেন দেখেন কিভাবে আপনি সিলেক্ট করবেন, যে কেন আপনি এই পার্সনটাকে সিলেক্ট করতেছেন, কারণ আপনার এই পার্সনটা দিয়ে কাজ হবে। কেন আপনি বেস্ট ওয়ে সিলেক্ট করতেছেন, কারণ বেস্ট ওয়ে ছাড়া আদার অল্টারনেটিভ গুলা ইফেক্টিভ নাও হইতে পারে। সো এইখানে হচ্ছে মেন জিনিসটা যেটা যেটা নিয়ে আপনার ইয়ে দেখেন এখানে বলতেছে যে ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্ট অলওয়েজ ফোকাস অন হাউ, নট হোয়াই। দ্যাট মিনস কেন করতেছেন সেটা না, কিভাবে করবেন সেটা। দ্যাট মিনস প্রসেস ওরিয়েন্টেড। সো প্রসেসের মধ্যে দেখেন এগেন রেশনালিটি ইজ দ্য থিং। সো রেশনালিটিতে কি বলতেছে, ইউজ অফ মোস্ট এফিশিয়েন্ট মিনস টু মিট দ্য বিজনেস অবজেক্টিভ। দ্যাট মিনস তো আগের কথাই বলতেছে যে বেস্ট ওয়ে সিলেক্ট করবেন, যাই করবেন মোস্ট এফিশিয়েন্ট তো অবভিয়াসলি বেস্ট ওয়েটাই হবে। Then hierarchical lines of authority. That means manager have the close defined areas of authority and have done outside those areas. That means hierarchy lines of authority bolte obviously every person have a particular specific job যেটা তার অথরিটির মধ্যে এবং তার সেটাই করতে হবে। দ্যাট মিনস
every one job is defined, well defined. Then detailed rules and procedure, again internal process, আপনাকে কিন্তু প্রসেস ম্যানেজমেন্ট আপনাকে একটা কোন একটা ফর্মুলার মধ্যে ফালাচ্ছে, যে ফর্মুলাটা প্রসেস দিয়ে যাচ্ছে, এখন প্রসেসের মধ্যে কি হবে সেটা আপনার ম্যানেজমেন্ট কল, যে ডিটেল রুল অ্যান্ড প্রসিডিউর থাকবে। এখন দেখবেন যে অনেক ডিসিশন আছে, যে কিছু কিছু ডিসিশন আছে যে এই রেশনাল ম্যানেজমেন্ট মডেলে পড়বে। কোনগুলো রেশনাল ম্যানেজমেন্টে পড়বে? সে ফর এক্সাম্পল, আপনার আপনার ফ্যাক্টরিতে ধরেন যে র মেটেরিয়াল এমন ভাবে অর্ডার করতে হয় যাতে করে ম্যাক্সিমাম নাই, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলে একটা ফাইন্যান্স টার্মে। সো ম্যানেজমেন্টও পড়ে থাকবেন যে হোয়াট ডাজ দিস মিন, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। সো অ্যাজ এ প্রোডাকশন ম্যানেজার অর এজ এ ফ্যাক্টরি ম্যানেজার, আপনি যখন দেখতেছেন যে না আপনার প্রোডাকশন বাইরে গেছে, ডিমান্ড বাইরে গেছে, আপনার আপনার স্টক খুব কুইকলি কি হবে, আউট হয়ে যাবে র মেটেরিয়াল স্টক। সো আপনাকে তখন কি ইন্টারনাল প্রসেস করে আগে রেশনালি চিন্তা করতে হবে যে না ঠিক আছে, আমার তো স্টক আউট হয়ে যাচ্ছে, আমার ইমিডিয়েটলি অ্যাজ এ কি আমার প্রোডাকশন এক্সপিডিয়েট করার জন্য বা প্রোডাকশন কন্টিনিউশন রাখার জন্য আমাকে নিউ অর্ডার করতে হবে। সো এটা হচ্ছে রেশনাল থিঙ্কিং, যে না ঠিক আছে আমার এই প্রসেসে আমার মনে হচ্ছে দিস ইজ রেশনাল ফর মি এজ এ ম্যানেজার, আই নিড টু টেক দিস ডিসিশন। সো কেন আমি ডিসিশনটা নিচ্ছি, আমার পিছনে জাস্টিফিকেশন থাকতে হবে। এটা কিন্তু পলিসি দিয়ে গাইড করতেছে না, গাইড করতেছে কি দিয়ে, আপনার রেশনাল দিয়ে, যে না আপনার কাছে বেস্ট জাজমেন্টটা আছে কিনা। যদি আপনাকে কেউ কোশ্চেন করে বা আপনার বস আপনাকে কোশ্চেন করে হোয়াই ডিড ইউ টেক দিস টাইপ অফ ডিসিশন, আপনার কিন্তু অবভিয়াসলি এটাকে ফাইট ব্যাক করতে হবে থ্রু ইউর জাস্টিফিকেশন, থ্রু ইউর রেশনালস। এর জন্য এটা বলতেছে হোয়াই আর ইউ টেকিং ডিসিশন, ইউ নিড টু জাস্টিফাই দোজ ডিসিশন থ্রু ইউর অ্যাকশন। এটাই বলতেছে রেশনাল। আর এখানে বলতেছে যে না রেশনালিটি পরে আপনাকে প্রসেসে যেতে হবে। দ্যাট মিনস ডিটেলস রুলস এন্ড প্রসিডিউরস আছে, যে প্রসিডিউরস গুলো আপনাকে মেনটেন করে যেতে হবে, যেটা ফর্মুলেটেড বা এটা রিটেন করা আছে। সে ফর এক্সাম্পল আপনাকে সেলস ইনসেনটিভ দিবেন আপনি একটা কোম্পানির। সো সেলস ইনসেনটিভে আপনার ইন্টারনাল প্রসেস বা পলিসিতে যা বলে ওইভাবে যেতে হবে। আপনাকে রেশনাল চিন্তা করার দরকার নাই যে না এই পার্সনটা তো অনেক ভালো করছে, 7 টাইমস করছে, তার একটু 1% বাড়ায় দেই। কোনো উপায় নাই, কারণ ইন্টারনাল প্রসেস আপনাকে গাইডলাইন করতেছে। এখানে রেশনালিটির কোনো স্কোপ নাই, যদি থাকেও সেটা পলিসির মাধ্যমে আসতে হবে। সো ইন্টারনাল প্রসেসটা হচ্ছে ওইরকম অনেকটা হার্ড এন্ড ফাস্ট রুলস এর মাধ্যমে গভর্ন করা হয়। আর রেশনালিটা বেসিক্যালি টপ ম্যানেজমেন্টের জন্য, যে একটু ওপেন থাকে, যে ম্যানেজমেন্টের চিন্তা করার সুযোগ দেয়, ম্যানেজমেন্ট যারা ডিসিশন মেকিং এ আছে তাদেরকে একটু স্কোপ দেয়, যে না সো দ্যাট দে ক্যান অ্যাড ভ্যালু অন এ সাডেন বেসিস। দ্যাট মিনস রিকোয়ারমেন্ট বেসিসে অনেক কিছু আছে, রোল হার্ড এন্ড ফাস্ট রুলস দিয়ে হয় না। অনেক কিছু আছে অন দা স্পট ডিসিশন নেওয়া লাগে, সেই ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি রেশনাল ম্যানেজমেন্ট মডেলটা ফলো করতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি ফলোইং এ ট্রাভেল। কারণ হচ্ছে অনেক টপ ম্যানেজমেন্ট ডিসিশন গুলো যেগুলো হয় সবকিছুই পলিসির মধ্যে হয় না, পলিসির বাইরে। পলিসি যারা প্রিপেয়ার করে সেটাও তো রেশনাল মডেলে যাইতে হয়। সো রেশনাল ইজ সামথিং দ্যাট ইজ ওপেন। আর হাউ, যেটা যেটা ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্ট, এটা অনেকটা ফর্মুলেটেড, অনেকটা রিটেন বা ডকুমেন্টেড। সো এটাতে বলতেছে ডিভিশন অফ লেবার, আলটিমেটলি ডিটেলস রুলস এন্ড প্রসিডিউরস। ডিভিশন অফ লেবার বলতে হবে হায়ারার্কি লাইন্স অফ অথরিটি, ওইটার সাথে কানেক্টেড। কারণ আপনার যার যার লাইন অথরিটি ঠিক আছে, কার আন্ডারে কে কাজ করবে, অর্গানোগ্রাম ঠিক আছে, এন্ড ওই অনুযায়ী ডিভিশন অফ দ্য লেবার আছে, যে টাইট লিমিটস আর সেট অন দ্য এরিয়াস অফ রেসপন্সিবিলিটি অফ দ্য স্টাফ। দ্যাট মিনস প্রত্যেকের কাজ আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, প্রত্যেকের রিপোর্টিং বস আলাদা আলাদা করে সেট করে দেওয়া আছে। Impersonality, that means appraisals of staff performance are based on the objective criteria, not personal preference. Again, impartiality বা যেটা বোঝায় আর কি, যে অবজেক্টিভ মিট করছো, ওকে ইউ উইল বি রেমুনারেটেড বেসড অন দিস, নট ইউর পার্সোনাল প্রিফারেন্স, যে আমার এটা ভালো লাগে আমি তারে কি রেমুনারেট করলাম। সেন্ট্রালাইজেশন, এইটা দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস। ইন্টারনাল ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্টে সেন্ট্রালাইজেশন, দ্যাট মিনস যেটা বলে আসলাম, আপনাকে রেশনাল ডিসিশন মেকিং এ কোনো স্কোপ দিচ্ছে না। পলিসির মাধ্যমে এমন ভাবে আপনারা টাইট করতেছে, স্ক্রুইজিং করতেছে, যেখানে আপনার যে রেশনাল থিঙ্কিং করবেন ওটার স্কোপই নাই। ওটা উপর থেকে সেট হয়, যারা পলিসি মেকিং করে তারাই সেট করে দিচ্ছে। যার কারণে এটা বলতেছে দিস ইজ এ প্রসেস দ্যাট উইল এনশিওর দ্য সেন্ট্রালাইজেশন, দ্যাট মিনস টেকিং দ্য কন্ট্রোল ফ্রম দ্য টপ অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য কন্ট্রোল ডাউন দ্য লাইন। বুঝা গেছে কথা? সেন্ট্রালাইজেশন এটা ওয়ান অফ দ্য কি ক্রাইটেরিয়া, যেটা দিয়ে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে রেশনালাইজেশন আর এটার ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্ট মডেলের দুইটার মধ্যে পার্থক্যটা কি। কার কোশ্চেন আছে কোনো সোফার? পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে, রেশনাল বিজনেস মডেল আর এটার মধ্যে পার্থক্য কি বা এই ধরনের অনেক কোশ্চেন আসবে।
সো বি প্রিপেয়ার অন দিস। আপনার কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না থাকলেও বলেন যে বুঝছি। নো কোয়েশ্চেন সো ফার? হ্যালো? Yes, sir. No question. কারো কোনো কোয়েশ্চেন নাই? No, sir. ওকে, গ্রেট। Then হচ্ছে the functions need to be performed in a business depend on many variables such as that what industry, that means আপনাকে বোঝাচ্ছে যে ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্টের ইয়েটা কি হবে, এটা তো অবভিয়াসলি ইন্ডাস্ট্রি ওয়াইজ, জিওগ্রাফিক্যাল এন্ড আপনার ডিসপারশন ওয়াইজ এন্ড দ্য ফিউচার প্ল্যান ওয়াইজ এটা ভেরি করবে, এটা স্বাভাবিক। সো প্রত্যেক অর্গানাইজেশনের জন্য ইভেন উইদিন দ্য সেম ইন্ডাস্ট্রি ডিফারেন্ট কি হতে পারে, ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্ট মডেল ফলো করতে পারে, ডিফারেন্ট হতে পারে, সেটা তোমার জন্য যেটা ফিট অন্য কারোর জন্য ফিট নাও হতে পারে। So historically, these functions have been identified generically as the following. That means marketing. So marketing including sales and customer service টা generally internal process দিয়ে করা হয়, যে internal process management এর টপ থেকে কন্ট্রোল থাকে, ওই অনুযায়ী জাস্ট ডাউন দ্য লেভেলে ফাংশন গুলো এক্সিকিউট করে। সেম থিং ফর দ্য অপারেশন অর প্রোডাকশন। বাট এখানে দেখেন প্ল্যানিংটা রাখে নাই, কারণ প্ল্যানিংটা রেশনাল হইতে হবে, রেশনাল ম্যানেজমেন্ট মডেল ফলো করবে যাতে করে ওপেন থাকে, যখন যেটা টাইম ডিমান্ড অনুযায়ী আপনি ডিসিশন গুলো চেঞ্জ করতে পারেন। অপারেশন এন্ড প্রোডাকশন অবভিয়াসলি ফর্মুলেটেড হইতে হবে, ডকুমেন্টেড হইতে হবে। আর এন্ড ডি, কোন একটা ডিপার্টমেন্টের আর এন্ড ডি কিভাবে হবে, অবভিয়াসলি ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্টের মাধ্যমেই প্রপার প্রসেসই যেতে হবে। প্রকিউরমেন্ট সেম থিং, এইচআর, ফাইন্যান্স, সো অল আর ইন্টারনাল প্রসেস ম্যানেজমেন্ট মডেল, যেটা হচ্ছে যে একটা সেট রোল দেওয়া আছে, ওই রোল অনুযায়ী হার্ড এন্ড ফাস্ট সবাই এই একটা ছকের মধ্যে ঘুরবে। সো সাইকেলটা হবে বেসড অন এ পার্টিকুলার, মানে অল দ্য প্রসেস হেয়ার মাস্ট বি গভর্ন বাই দ্য প্রসেস, যেটা পলিসি অর ইয়ে দিয়ে গাইড করা হয়। আবিদ হোসেন কি বলতে চান বলেন? স্যার হাউ জিওগ্রাফিক্যালি স্প্রেড ইট, এটা কি বুঝেছি? হাউ টু, হাউ জিওগ্রাফিক্যালি। how geographically spread it is, that means হচ্ছে একটা অর্গানাইজেশন the function that need to be performed in a business depend on many variable, that means একটা বিজনেস কি ধরনের ফাংশন পারফর্ম করবে, মানে ধরনের কতটা ডাইভার্সিফাইড ফাংশন প্লে করবে, এটা ডিপেন্ড করতেছে তার জিওগ্রাফিক্যাল ডিসপারশনটা কতটুকু। সে ফর এক্সাম্পল একটা বাংলাদেশের লোকাল কোম্পানি, তার অপারেশন কোথায় আছে, বাংলাদেশের ডিফারেন্ট বিভাগে আছে। বাট চিন্তা করেন যে একটা ইউনিলিভারের মতো কোম্পানি ইন্ডিয়াতে আছে, ও সারা ওয়ার্ল্ড ওয়াইজে আছে, ইভেন আপনার ধরেন যে 100-150টা কান্ট্রিতে আছে। সো আপনার জিওগ্রাফিক্যাল ডিসপারশন কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে আপনার ফাংশনটা কতটা কমপ্লেক্স হবে। বুঝা গেছে কথা? সো জিওগ্রাফিক্যাল ডিসপারশন বা স্প্রেডটাই ডিপেন্ড করতেছে দা দা ডাইভার্সিটি অফ দ্য ডাইভার্সিটি অফ হোয়াট, দ্য ডাইভার্সিটি অফ দ্য ফাংশনস দ্যাট ইউ নিড টু পারফর্ম বেসড অন ইউর জিওগ্রাফিক্যাল ডিসপারশন। How geographically spread it is, that means হচ্ছে how you are spreading your operation over the countries, even over the geographical boundary হইতে পারে, ডিফারেন্ট কান্ট্রিতে হইতে পারে, সেটাই বোঝাচ্ছে আর কি, যে জিওগ্রাফিক্যালি আপনি কতটা ওয়েল স্প্রেড অর অর সেন্ট্রালাইজড। ক্লিয়ার? জি স্যার। ওকে, ওকে। সো মার্কেটিং নিয়ে মেন জিনিস যেটা হচ্ছে একটা কমন কথা, যেটা ওই যে ফার্স্ট লাইনে বলা আছে। সো আমরা মার্কেটিং সম্পর্কে অনেকে জানে আসছি, তাই না? আমরা ইন্টারমিডিয়েট লেভেল অ্যাজ ওয়েল এস ডিফারেন্ট লেভেলে পড়াশোনা করে যেটা জানলাম সেটা হচ্ছে, সেটা সাম আপটাই এটা, যে মার্কেটিং মিনস হোয়ার দেয়ার ইজ নো ডিমান্ড ক্রিয়েট ডিমান্ড, অ্যান্ড হোয়ার দেয়ার ইজ এ ডিমান্ড ফুলফিল ডিমান্ড। দ্যাট মিনস মার্কেটিং এর কাজই হচ্ছে আপনার মধ্যে একটা একটা এক্সট্রা একটা ক্রেজ ক্রিয়েট করা, প্রোডাক্টের যেখানে ডিমান্ড নাই সেখানে একটা ক্রেজ ক্রিয়েট করে ডিমান্ড করা, আর যেখানে ডিমান্ড আছে অবভিয়াসলি ডিমান্ডটা কি এনে 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 প্রপার ওয়েতে ফুলফিল করা। So where there is a no demand, create demand. That means marketing will create demand. মার্কেটিং এর কাজ হচ্ছে কি করা, ডিমান্ড নাই বা ডিমান্ড ক্রিয়েট করো। কিভাবে ক্রিয়েট করবা, প্রমোশনাল আইটেম আছে, ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্পেইন থাকতে পারে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট হইতে পারে, টিভিসি হইতে পারে। সো দেয়ার আর সো মেনি ওয়েজ টু ক্রিয়েট ডিমান্ড অফ এ প্রোডাক্ট। দেখবেন যে বাংলাদেশে এখন যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো প্রোডাক্ট, যখন একটা ফার্স্ট মুভার নতুন একটা কোম্পানি আসতেছে বা হচ্ছে অলরেডি এস্টাবলিশ কোম্পানির সাথে যখন নিউ একটা কোম্পানি আসে, দেখবেন যে তার কিন্তু ডিফারেন্ট টাইপের অ্যাডভার্টাইজমেন্ট দেখেন,
সে আপনার সাথে পিচিং করে কিভাবে এটা দেখেন। ধরেন যে সে ফর এক্সাম্পল নতুন একটা কোম্পানি আসছে কোন একটা ইন্ডাস্ট্রিতে, সে ফর এক্সাম্পল কিভাবে আপনাকে এক্সাম্পল দিলে ভালো হয়, সে ফর এক্সাম্পল আপনি ধরেন যে কনফেকশনারিতে আপনার একটা একটা সোপের অ্যাড। এখন সোপের মধ্যে আমরা জেনারেলি জানি মাথার মধ্যে কোনটা আছে, যখন আপনি সাবানের কথা চিন্তা করেন বাংলাদেশি পিপল মাথার মধ্যে সবার আগে কোনটা আসবে বলেন তো, দেখি একটা টেস্ট, সবার আগে কোনটা আসবে জেনারেলি? সোপের লাক্সের কথা আসতেছে, কারণটা কি? কারণ আপনার চোখে ডানে বামে লাক্স। জেনে দেখেন একটা লম্বা করে একটা বিলবোর্ড দেখেন ক্যাটরিনা আরে কি কারিনা কাপুরের, নাহলে হচ্ছে ক্যাটরিনা কাইফের, নাহলে হচ্ছে এনি আদার মডেলের, তাহলে আপনার মাথার মধ্যে কিন্তু বিন্দা আছে যে না ঠিক আছে আমার সাবান বলতে বোঝা লাক্স। বাট এটা কি সাবান মার্কেটে কি শুধু লাক্সই আছে না আদার আদার প্রোডাক্ট আর দেয়ার আছে কিনা নাই? আচ্ছা স্যার, অনেক তো আছে স্যার। তারা কিন্তু আপনার মনের মধ্যে অলরেডি পজিশন করে নিয়ে নিছে। সো একটা নিউ প্রোডাক্ট, নিউ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইভেন বেটার প্রোডাক্ট হলেও তাকে কিন্তু পিচ করতে হবে। পিচ করার ইয়েটা কি, ওয়েটা হচ্ছে যে অলরেডি এস্টাবলিশ প্রোডাক্ট মার্কেটে আছে, সো একটা নিউ প্রোডাক্ট যখন আপনার সাথে আপনাকে পিচ করবে, অবভিয়াসলি সেটা এমন ভাবে হইতে হবে যাতে করে লিস্ট আপনাকে মানুষজন চিনে and আপনার আপনার প্রোডাক্টের ফিচার সম্পর্কে তারা জানে, অ্যাজ ওয়েল এজ আপনাকে তাদেরকে ইন্ডিউস করতে হবে টু টেস্ট ইউর প্রোডাক্ট। So marketing is not a easy job. Sales and marketing is a different job, and you need to possess different kind of attributes to be a good marketing guy. Okay. So আপনাদের একটা জিনিস যেটা জানা দরকার from very beginning of your career, যেটা হচ্ছে যে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা জেনারেলি দেয়ার অ্যাকাউন্টেন্টরা সিইও পজিশনে যাইতে পারে না। সো এটা ওয়ান অফ দেয়ার লিমিটেশনস। সো এটাকে ওভারকাম করতে গেলে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস প্রসেস ভেরি ওয়েল অ্যান্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মার্কেটিং, যেটার সাথে আপনার এভরিথিং কানেক্টেড। আপনি যদি বিয়ন্ড দ্য জব, আপনাকে কোন জবটা প্রায়োরিটি, যে আপনি একটা জিনিস ধরেন যে আপনি ফাইন্যান্স গায়, প্রিয় ফাইন্যান্স গায়, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি একটা কোম্পানি সিএফও, বড় একটা কোম্পানি, নো ম্যাটার, আপনি এই পজিশন থেকে নেক্সট পজিশনে নিজেকে ক্যাটাপুল্ট করতে গেলে, নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে গেলে, ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে গেলে আপনাকে অবভিয়াসলি মার্কেটিং বুঝতে হবে, আপনার এক্সট্রা নেগোসিয়েশন পাওয়ার লাগবে। আপনি যদি কোনো ডিসকাশনে বসেন কারোর সাথে, বাইলেটারাল কোনো ডিসকাশন হইতে পারে বা ট্রাইলেটারাল কোনো ট্রাই পার্টি ডিসকাশন হইতে পারে, নো ম্যাটার, আপনি আপনার নেগোসিয়েশন পাওয়ার ওখানে প্রুভ করতে হবে, as well as how efficient you are in marketing or how efficient you are in communication. That is very important for you to go to the next level from the finance to operation. সো এইটা আমাদের জন্য একটা বড় একটা ড্রব্যাকস, যে জেনারেলি বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা কি হয় না, কোম্পানির সিইও হইতে পারে না। দেখা গেছে যে মার্কেটিং থেকে একটা গায়ে এসে কোম্পানির সিইও হয়, কারণ তারা বলে না তারা ব্যবসা বুঝে, ফাইন্যান্সিয়াল পিপল ব্যবসা বুঝে না। সো এই যে একটা একটা কমন একটা মায়োপিয়া মার্কেটে চলে, এটার রিজনটা হচ্ছে আমরাই, কারণ আমরা জেনারেলি ওইটাতে ঢুকতে চাই না, বা ওইটা ওইটা কি হয় ওটা ওটা বুঝতে চাই না। ইটস নট লাইক দ্যাট, আপনাকে সেল করতে হবে। সো আপনার এজ এ প্রফেশনাল আপনি একটা গুড মার্কেটিং গাই হইতে পারবেন যদি আপনি পিপলকে মোটিভেট করতে পারেন, যদি আপনি বুঝেন বিজনেস অপারেশনটা ভালোভাবে, যদি আপনি বুঝেন যে হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট ইউ আর অফারিং, ইউর কোম্পানি ইজ অফারিং, যদি আপনি এটা বুঝেন তাহলে আপনি কিন্তু অবভিয়াসলি একটা মার্কেটিং গাই যা করতে পারে আপনি অবভিয়াসলি সেটা করতে পারবেন। সো অ্যাজ এ টিম লিডার অর অ্যাজ এ লিডার ফ্রম দ্য লিডারশিপ পজিশন, দিস ইজ নট নেসেসারি দ্যাট আপনাকে একটা সাবান নিয়ে বেচতে হবে মার্কেটে। আপনাকে যারা সাবান বেচে তাদেরকে মোটিভেট করতে পারলে আপনার জব ডান। বা আপনি যদি এটা বুঝতে পারেন যে না হোয়াট ইজ ইউর ইউনিক সেলিং পয়েন্ট অ্যাজ এ প্রফেশনাল, তাইলেও আপনার এনাফ। আপনারা ফাইন্যান্স থেকে লোকজন ওই জায়গায় যাইতে চায় না, প্রবলেম হচ্ছে ওইটা, তারা ওই চ্যালেঞ্জটা নিতে চায় না, আর চ্যালেঞ্জ নেওয়ার অপরচুনিটি থাকলেও লোকজন কি করে, পিছপা হয়। এটা হচ্ছে মেইন মানে আমাদের জানার একটা ইয়ে আর কি, যে না মার্কেটিং এ গেলে কি হবে, মার্কেটিং যদি আমরা ইয়ে করি, মার্কেটিং এর টিম লিডারশিপ নিলে ডিফারেন্ট টাইপের চ্যালেঞ্জ আছে অবভিয়াসলি, বাট চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হবে থ্রু ইউর পার্সোনাল অ্যাট্রিবিউটস। সো এটাই মেইন ইয়ে আর কি। এখানে দুইটা জিনিস, যে মার্কেটস ক্যান বি অ্যানালাইজ ইন টার্মস অফ প্রোডাক্ট অর এন্ড ইউজার, দ্যাট মিনস কনজিউমার, কাস্টমার এন্ড কনজিউমার দুইটা কথা বলতেছি।
একটা হচ্ছে কনজিউমার, যেটা আলটিমেট ভোগ করে, আর কাস্টমার দ্যাট মিনস কাস্টমার যে কেউ হতে পারে, হি অর শি মে নট বি দ্য আলটিমেট ইউজার or ultimate consumer. So there are two major markets, একটা হচ্ছে কনজিউমার মার্কেট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। দ্যাট মিনস আলটিমেটলি আপনি যার কাছে বিক্রি করতেছেন সে যদি এটা ইউজ করে সেটার বেনিফিট নেয়, ইউটিলিটি নেয়, তাহলে সে হচ্ছে কনজিউমার মার্কেট। আর ইন্ডাস্ট্রিয়াল মার্কেট হচ্ছে এটা ছাড়া বাকি সবাই মিডলম্যান, যে যে বি হতে পারে, আদার বিজনেস মডেল হতে পারে, ওইগুলাকে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট বলতেছে। So consumer markets are the markets for the products and service bought by the individuals for their own family use. That means goods bought by them for their own use. সো ডিফারেন্ট টাইপ অফ আছে, যেমন এফএমসিজি আমরা জানি যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। সো জেনারেলি এটার হাই ভ্যালু হয়, হাই বিজনেস ভলিউম হয়, লো ইউনিট ভ্যালু, কম দামে জিনিসপত্র, ছোট ছোট জিনিসপত্র থাকে আর কি অনেক। ফাস্ট রিপারচেজ such as bread and daily লাগে, daily uses. So consumer durables, that means they are low in volume but unit value, যেটা ভলিউম লো এটা obviously unit value high. So there may be further divided into white goods, like এখানে কোশ্চেন আসতে পারে যে what are the white goods or brown goods. So এটা একটু দেখে নিন, হোয়াইট গুডস বলতে ফ্রিজ, রেফ্রিজারেটর এগুলাকে বোঝায়, আর ব্রাউন গুডস বলতে সিডি প্লেয়ার, কার, soft goods. So there might be a synonym product. So synonymous thing হচ্ছে clothes, bed linen, common thing. Services such as, so there are consumer durables, there are multiple category. So আমরা জেনারেলি আগে থেকে হোয়াইট গুডস এন্ড ব্রাউন গুডস সম্পর্কে যারা জানেন আগে থেকে ভালো, আর না জানলে সেটা জানে নেন। সেটা হচ্ছে যে জেনারেলি আগে যে পোর্শ টাইপের বা লাক্সারি টাইপের গুডস গুলো ছিল, এগুলোর কালার হোয়াইট ছিল। সো যার কারণে এটাকে হোয়াইট গুডস বলা হয়তো, ফ্রিজ, রেফ্রিজারেটর এগুলাকে হোয়াইট গুড বলা হয়। আর ব্রাউন গুড হচ্ছে যেটা নেসেসারি, ডেইলি নেসেসারি না বাট লাক্সারি, লাইক কার, সিডি প্লেয়ার্স এগুলা। Then marketing. So the main goods and service covered by industrial markets are shown below. That means যে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট, এটা হচ্ছে কনজিউমার মার্কেটের প্রকারভেদ। যে কনজিউমার মার্কেটে এফএমসিজি এন্ড কনজিউমার ডিউরেবলস ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরিজ আছে। অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মার্কেটে দেখা গেছে যে র মেটেরিয়াল কেউ কিনে, দেন হচ্ছে প্রসেস মেটেরিয়ালস এন্ড কম্পোনেন্টস হইতে পারে, ক্যাপিটাল গুডস হইতে পারে, সাপ্লাইস হইতে পারে, সার্ভিসেস হইতে পারে। সো ইন্ডাস্ট্রিয়াল মার্কেটসে বেসিক্যালি কোনটাকে বোঝাচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল মার্কেট বলতে যে আলটিমেটলি কনজিউমার না বাট কোনো একটা পার্চেজারকে সে বিক্রি করতেছে। সো র মেটেরিয়ালস এর মধ্যে কি আছে? টিম্বার, কয়েল, ক্রুড অয়েল। দেন প্রসেস মেটেরিয়ালস অনেকটা আছে, যে যে একদম মাইন থেকে এক্সট্রাক্ট করে, ম্যাটেরিয়াল এক্সট্রাক্ট করে স্টিল বানায়, বা র মেটেরিয়াল থেকে টেক্সটাইল বানায়, টেক্সটাইল সে প্রসেস করে। সো এই ডিফারেন্ট টাইপ অফ মার্কেট আছে, যেটা হচ্ছে সেমি সেমি কোকড বা সেমি প্রডিউসড প্রোডাক্ট যেটা বলে। আলটিমেটলি তো কনজিউমার কোনটা ইউজ করে, যেটা ফিনিশড গুডস আলটিমেটলি ইউজেবল বাই দ্য কনজিউমার, সেটাকে বলতেছে কনজিউমার মার্কেট। আর ইন্ডাস্ট্রিয়াল মার্কেট বলতে বোঝাচ্ছে যেটা মিডলম্যান লাগে। সো যেটা দেখা গেছে যে ভ্যালু এডিশনটা ডিফারেন্ট লেয়ারে হয়, যে মাল্টিপল পিপল মাল্টিপল টাইপের ভ্যালু এডিশন করে, আলটিমেটলি কনজিউমাররা গিয়ে এটা ইউজ করে বা কনজিউম করে। সো জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল মার্কেট বলতে বিটুবি মার্কেটকে বোঝাচ্ছে আর কি। মার্কেটিং মিক্স, এটা পড়েন না এমন কি নাই মনে হয় এই ক্লাসে, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সবাই আমরা জানি না যে হোয়াট ইজ মার্কেটিং মিক্স, জানি কি না আমরা? সো মার্কেটিং মিক্স নিয়ে কিন্তু নতুন করে কি শিখবেন সেটা পরে, আগে হচ্ছে মার্কেটিং মিক্সটা কি, কেউ একজন বলতে পারবেন যে হোয়াট ডাজ দিস মিন? কেন এটাকে মিক্স বলা হয়, বা মার্কেটিং মিক্স কি বলতে মানে কি বোঝেন? আপনাদের থিঙ্কিংটা নিতে যাচ্ছি, যে আপনাদের কি মনে হয় যে হোয়াট ডাজ দিস মিন? এটা কি আপনারা তো ইন্টারমিডিয়েট লেভেলে বা বিজনেস গ্রাজুয়েশন লেভেলে পড়ে আসছেন যে মার্কেটিং মিক্স, এটাকে 4P বলে যেটা, আবার এখানে নতুন করে 3P আছে। সো বেসিক্যালি এটা জিনিসটা কি, কেন এটাকে 4P দিয়ে ডিফাইন করে, বা কি এটা? কেউ বলেন সাহস করে। হ্যালো, বলা যাবে না? মার্কেটিং মিক্স বলতে কি কেউই বলতে পারবেন না? তুষার,
তুষার আলামিন, স্যার, হোস্ট, বলতে পারবেন? একটু কনফিউশন আছে স্যার। কনফিউশন আছেন, ওকে, নো প্রবলেম। দেন ফারজানা ইয়াসমিন, রোল 53। দীপ্ত রয়, কেউ একজন ট্রাই করেন লিস্ট, কি এটা তো এমন কোনো মানে এটা তো একদম রকেট সায়েন্স না। অবভিয়াসলি আপনারা জানেন বাট বলতেছেন না। এতগুলো স্টুডেন্টের মধ্যে দুই একজন তো জানেন। হাত তুলছে কি এটা? বলেন আপনি, কে হাত তুলছে, হ্যান্ড রেজ করছে কি এটা? শরীফুল ইসলাম, রোল 41। ক্যান ইউ সে এনিথিং অন দিস? কনফিউশন আছে, তারপরে একটু ট্রাই করে দেখি হয় কিনা। হ্যাঁ বলেন প্লিজ। Marketing mix means a combination of factors that can be controlled by a company to influence ফর consumers. হোয়াট রিজন? To কাছাকাছি যাচ্ছে, মেইন রিজনটা কি, পারপাসটা কি সেটা বলেন। consumers to purchase its products. ওকে, ভেরি গুড। ওকে, ওকে, কেউ কেউ ওর সাথে কমপ্লিমেন্ট করতে চান কিছু? কেউ আছেন আর? জাকিয়া সুলতানা, তারিকুল ইসলাম, এই তারেক বলেন। তারিকুল, কিছু বলবেন না? মানে ভয় পাচ্ছেন বলতে, নাকি না আসলে জানেন না কোনটা, আমি বুঝতেছি না আসলে। কারণ মার্কেটিং মিক্স নিয়ে আমরা জানি কিন্তু অনেক বাট পড়াশোনা করছি। কনফিউশন। কনফিউশনটাই তো ক্লিয়ার করতে যাচ্ছি। বলেন না কি, যে আপনি যতটুকু জানেন সেটা তো অ্যাটলিস্ট বলার ট্রাই করবেন। তারপরে না বুঝতাম যে না ঠিক আছে, আপনি ট্রাই করতেছেন। সিএরা যে ইন্ট্রোভার্ট হয় না সেটা প্রমাণ তো করবেন আগে। আপনারা অনেক কিছু জানেন কিন্তু কথা বলে না। আমাদের প্রবলেম হচ্ছে প্রফেশনের এটা, যে আমাদের লোকজন কিন্তু অন্যদের তুলনায় অনেক ভালো জানে। প্রবলেম ইজ দ্যাট দে আর নট ট্রাইং টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস অর দেয়ার থটস। দ্যাটস দ্য প্রবলেম। কারণ এটা তো এমন কিছু না, এটা তো লেখা থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটিং মিক্স। দ্যাট মিনস আপনার মার্কেটিং সম্পর্কে তো আমরা জানি। হোয়াট ডাজ মার্কেটিং মিন? হোয়াট ডাজ মার্কেটিং মিন? কথা বলে না। মার্কেটিং বলতে কি বোঝায়, আমি কি এটা স্যার পড়াই নাই? বাংলা বলতে পারবো? হ্যাঁ বলেন, বাংলায় বলেন। মার্কেটিং বাজারজাতকরণ। মার্কেটিং মিক্স হচ্ছে এমন কিছু মার্কেট নিয়ন্ত্রণের হাতিয়ার যা দিয়ে মার্কেটে সাড়া ফেলার বা মার্কেটে পণ্যের প্রতি সাড়া ফেলার চেষ্টা করা হয়। ওকে, কাছাকাছি গেছে। আর কেউ বলতে পারবেন? মানে এটা দুইটা স্লাইড আগেও পড়াইছি আমি। মার্কেটিং বলতে বোঝাচ্ছে হোয়ার দেয়ার ইজ এ নো ডিমান্ড, ক্রিয়েট ডিমান্ড। সো মার্কেটিং উইল ক্রিয়েট ডিমান্ড, and where there is a demand, then marketing will fulfill that demand. Simple. So marketing mix বলতে বোঝাচ্ছে there are certain thing, that means mix মানে হচ্ছে combination or mixture. That means মার্কেটিং মিক্স বলতে আমি মার্কেটিং বলতে যা বুঝি, মার্কেটিং এর যে ফাংশন, এই ফাংশনটা কমপ্লিমেন্ট করে থ্রু আউট দিস মিক্স। সো হোয়াট আর দ্য কোর কম্পোনেন্টস অফ দ্য মার্কেটিং যদি বলেন, দোজ আর দ্য কম্পোনেন্টস অফ দ্য মার্কেটিং। আপনি যা কিছু করবেন মার্কেটিং রিলেটেড, এভরিথিং মাস্ট ফল উইদিন দিস 7 পয়েন্ট অর ক্যাটাগরি। কথা বোঝা গেছে? সো একটা মার্কেটিং গায় যা কিছু করে মাথায় থাকে এই 7টা জিনিস। যা কিছু করুক না কেন এই 7টার মধ্যে ক্যাটাগরাইজেশন হবে। সো আপনি যদি মার্কেটিং ভালোভাবে বুঝতে চান তাহলে অবভিয়াসলি এই এই আপনার হাতে টুলস আছে। এই 7টা টুলস আপনি ইউজ করে মার্কেটিং করতে পারবেন। কথা বোঝা গেছে? সো মার্কেটিং গায়রা যা করে তারা কোনো রকেট বানায় না, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে। কথা বোঝা গেছে? সো আমরা যেটা মার্কেটিং বলতে যেটা ভয় পাই, সেলস মার্কেটিং, অনেক ডিফারেন্ট জব, চ্যালেঞ্জিং জব, নো ম্যাটার, আলটিমেটলি মার্কেটিং বলতে এই জিনিসগুলা কি বোঝায়। সো আপনি যাই কিছু করতেছেন, যত ধরনের মাল্টি ন্যাশনাল বলেন আর যাই যে কোনো ইন্টারন্যাশনাল বলেন, যে কোম্পানি বা সুপার ন্যাশনাল বলেন, যাই কাজ করেন মার্কেটিং বলতে এই জিনিসগুলা নিয়ে কাজ করে। তারা ডিফারেন্ট ডাইমেনশনে, ডিফারেন্ট ওয়েতে, মডিফাইড ভার্সনে এক একটা জিনিসকে এক এক ভাবে রিপ্রেজেন্ট করে। সো আমরা দেখি যে মার্কেটিং মিক্সে কি জিনিসগুলো আছে, কম্পোনেন্ট গুলা কি ভিতরে দেখি। সো আপনি যা কিছুই করবেন এই এই 7টা পয়েন্ট ঘিরে।
লেটস মুভ টু দ্য পয়েন্ট নাম্বার ওয়ান, প্রোডাক্ট। সো আপনি মার্কেটিং করবেন, আপনার তো আগে জানতে হবে আপনি কোনটা দিয়ে মার্কেটিং করবেন, হুইচ ইজ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট। সো আপনার মার্কেটিং এর মেন মেন ইনগ্রিডিয়েন্ট কোনটা? দ্য প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট। জিনিস যে আপনি যেটা দিয়ে যেটাকে মার্কেটিং করবেন। সো দেখেন যে একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করা যায়, কি কি ফ্যাক্টরস গুলা কাজ করে, এটা নিয়ে কথা বলি। নাম্বার ওয়ান, প্রোডাক্ট বলতে প্রোডাক্টেরও ক্যাটাগরি আছে। প্রোডাক্ট কয় ধরনের? এখানে তিনটা এলিমেন্ট বলতেছে প্রোডাক্টের, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম পার্সপেক্টিভ অলসো। সো দেয়ার আর থ্রি মেন এলিমেন্টস অফ এ প্রোডাক্ট, দ্যাট মিনস একটা প্রোডাক্ট বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা প্রোডাক্ট তিনটা তার কি আছে, লেয়ার আছে বা তিনটা এলিমেন্টস আছে। একটা হচ্ছে বেসিক প্রোডাক্ট, দ্যাট মিনস কোর প্রোডাক্ট, যেটা আপনার ইউটিলিটি, আর যেটা আপনাকে মেইন ইউটিলিটি বা রিয়েল বেনিফিট যেটা বলতেছি, মেইন ইউটিলিটিটা দিবে, সেটা হচ্ছে বেসিক প্রোডাক্ট। দেন অ্যাকচুয়াল প্রোডাক্ট। অ্যাকচুয়াল প্রোডাক্ট আর বেসিক প্রোডাক্টের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার গাড়ি দরকার, এখন গাড়ি সেটা বিএমডাব্লিউ হইতে পারে, গাড়ি সেটা 5 সিটার্স কোনো সিডান কারও হইতে পারে, বা 7 সিটার কোনো নোয়াও হইতে পারে। সো আপনার গাড়ি দরকার, বেসিক প্রোডাক্ট, দিস ইজ কোর প্রোডাক্ট। দেন অ্যাকচুয়াল প্রোডাক্ট, আপনার কোন ব্র্যান্ডের দরকার। সো আপনি সিলেক্ট করেন আউট অফ দিস, আপনার 7 সিটার দরকার না 5 সিটার দরকার, নাকি না আপনার আপনার 2 চাকা দরকার, মোটরসাইকেল দরকার। সো আলটিমেটলি অ্যাকচুয়াল প্রোডাক্ট আর বেসিক প্রোডাক্টের মধ্যে পার্থক্য হচ্ছে, বেসিক হচ্ছে আপনার গাড়ি লাগবে, অ্যাকচুয়াল আপনার কোন স্পেসিফিকেশনে গাড়ি লাগবে, আপনার কি 4 চাকা লাগবে, 7 সিটার লাগবে না 5 সিটার লাগবে। সো অ্যাকচুয়াল প্রোডাক্ট হচ্ছে এটা। দেন ফাইনাল থিং হচ্ছে অগমেন্টেড প্রোডাক্ট। অগমেন্টেড প্রোডাক্ট মানে হচ্ছে আপনি যখন গাড়ি কিনতে যাবেন তখন আপনাকে ব্যাংক, গাড়ির যে শোরুম বা যে গাড়ির যে ডিলার, সে বলতেছে যে আমার এখানে 0% ইএমআই হয়, আমার এখানে লোন ফেসিলিটি আছে। এই লোন ফেসিলিটিটা কে দিচ্ছে? এটার এটা এই লোন ফেসিলিটিটা কি যে বিক্রি করতেছে সে দিচ্ছে, তার এটা সার্ভিস, মানে সে এটা বিক্রি করতেছে নাকি না, বলেন তো? কোন শোরুমে যে আপনি গাড়ি কিনতেছেন কোন দোকান থেকে, সে আপনাকে একটা লোন ফেসিলিটি করে দিচ্ছে। আলটিমেটলি কি ওই ওই গাড়ির ফাইন্যান্সার কি সে, না কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন? কথা বুঝেন না আমার মনে হয়। স্যার এটা ব্যাংক আমি হইতে যেটা, পারে। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছি যে আপনি যখন গাড়িটা কিনতে যাচ্ছেন, আপনার গাড়িটা যেই শোরুম থেকে কিনবেন সেই শোরুমের যে যে সেলার বা ডিলার, সে আপনাকে বলতেছে যে ভাই আমার এখানে গাড়ি কি হয়, আপনি গাড়ি কিনতে চাইলে আমার এখান থেকে আমি লোন করায় দিব। এখন আমার কথা হচ্ছে, লোনের কি তার পকেট থেকে দেয় না ব্যাংকের থেকে দেয়, লোন করায় দেয়, কোনটা? ব্যাংক থেকে দেয়। অবভিয়াসলি সো স্যার ব্যাংক থেকে ফাইন্যান্সিয়াল দিবে। ইনস্টিটিউশনের এঙ্গেজমেন্ট আছে, বাট হোয়াট হি অর শি ইজ অফারিং টু ইউ, কি অফার করতেছে আপনাকে? আপনাকে তো সে একটা সার্ভিস দিচ্ছে, সে আপনাকে কি সার্ভিসটা দিচ্ছে? ফিনান্সিয়াল সার্ভিস। ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে মানে ব্যাংকের মাধ্যমে। ও, সে আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে বলতে ডাইরেক্টলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে না, এটি ঘুরে বলে অন্যভাবে, সে আপনাকে দিচ্ছে হচ্ছে যে আপনি এজ এ পারচেজার, আলটিমেট পারচেজার, আপনার যাতে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সার্চিং বা হচ্ছে সিলেক্টিং দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে হ্যাসেল, বা হচ্ছে যে গেটিং লোন ফ্রম দ্য ব্যাংক, এটার যে হ্যাসেল, ওই হ্যাসেল ফ্রি সার্ভিসটা দিচ্ছে। ওই হ্যাসেলটাকে দূর করে সে আপনাকে একটা স্মুথ ফাইন্যান্সিং ফেসিলিটি অ্যাভেল করার একটা সার্ভিস দিচ্ছে। আলটিমেটলি ওই আচ্ছা। সেলার আপনাকে কোনো লোন দিচ্ছে না, সে তার নিজের পকেট থেকে কোনো লোন দিচ্ছে না, সে আপনাকে কানেক্ট করে দিচ্ছে উইথ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর ব্যাংক, সো দ্যাট ইউ ক্যান অ্যাভেল লোন। এটাও একটা সার্ভিস। কথা বোঝা গেছে? এটা যদিও তার প্রোডাক্টের সাথে কানেক্টেড না, এটাকে বাই প্রোডাক্ট হিসেবে সে আপনাকে সার্ভিস দিচ্ছে। সো আপনি যখন গাড়ি কিনতে যাবেন, অবভিয়াসলি একটা কোম্পানি বা একটা সেলার যে শুধু গাড়ি বিক্রি করে, আর যে এই ফেসিলিটিটা মানে ব্যাংকের সাথে তার এমইও আছে, সো আপনি গেলেই দেখা গেছে যে ব্যাংকের সাথে সে কানেক্ট করায় দিবে, ব্যাংকের লোকটা ফোন করে বলে দিবে চলে আসবে। সো যেই প্রতিষ্ঠান বা যেই ব্যাংক বা যেই সরি যেই ডিলার, কার ডিলারের এই অগমেন্টেড প্রোডাক্টটা আছে আর যার এইটা নাই, তার মধ্যে পার্থক্য আছে কি নাই? কথা বলেন। সো একটা সেলার, গাড়ির সেলার, যে আপনাকে এই ইএমআই ফেসিলিটি দিবে, ব্যাংকে কোনো হ্যাসেল না, আপনি জাস্ট বলবেন লোন নেবেন, ব্যাংকের লোক এসে বসে থাকবে, আপনাকে জাস্ট একটা সাইন নিয়ে নেবে, আপনার লোন অ্যাপ্রুভাল হয়ে যাবে। সো যে এই সার্ভিসটা দিচ্ছে আপনাকে, সাথে গাড়িও দিতেছে, আরেকজন এই শুধু গাড়ি দিতেছে, আপনার টাকা নাই, আপনি ক্যাশ টাকা নিয়ে লোন গাড়ি কিনতে হবে।
সো কার কাছ থেকে আপনি গাড়ি কিনবেন যদি সেম কনফিগারেশনে সেম প্রাইস হয়? যে সার্ভিসটা দিচ্ছে লোনের। সো এইটাকে বলতেছে অগমেন্টেড প্রোডাক্ট। সো আলটিমেটলি আমরা জেনারেলি পাবলিক দুইটা জিনিস খায়, একটা হচ্ছে কনভেনিয়েন্স টু দ্য প্রোডাক্ট। এই অগমেন্টেড প্রোডাক্টটা হচ্ছে দ্য এক্সট্রা কনভেনিয়েন্স দ্যাট দ্যাট দ্য সেলার ইজ অফারিং টু ইউ। কথা বোঝা গেছে? সো অগমেন্টেড প্রোডাক্টটা আলটিমেটলি এটা কোনো আপনাকে ইউটিলিটি দিবে না ডাইরেক্টলি, বাট আপনাকে কি করবে, ইন্ডিউস করবে টু বাই দ্যাট প্রোডাক্ট। সো অগমেন্টেড প্রোডাক্টটা কোর প্রোডাক্টের সাথে কানেক্টেড, বাট এটা দিয়ে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন কোনটা, হ্যাসেল ফ্রি বেনিফিট পাচ্ছেন। আলটিমেটলি আপনার প্রোডাক্ট থেকে যে অবজেক্টিভ, প্রোডাক্টের যে কাজ, এটা দিয়ে কোনো বেনিফিট পাচ্ছেন না, বাট আপনাকে ইন্ডিউস করতেছে টু পারচেজ ফ্রম দ্যাট সেলার। এটাও একটা মার্কেটিং টুল। কথা বোঝা গেছে? সো দেখছেন জি একটা স্যার। প্রোডাক্ট কিভাবে মার্কেটিং টুল হিসেবে ইউজ করা যায়। এটা কিন্তু এটা শুধু একটা এক্সাম্পল, আরো অনেক এক্সাম্পল আছে এমন যে অগমেন্টেড প্রোডাক্টে আপনার একটা একটা ইফিশিয়েন্ট রোল প্লে করে, যেটা দিয়ে আপনি আপনি আপনার মেইন প্রোডাক্টের বাইং সেলিং কে ইনফ্লুয়েন্স করতে পারবেন। সো there are some factors, general factors to be considered when taking product from basic to actual and augmented include the following. That means একটা প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট যে মার্কেটিং করবেন, আপনি কি কি জিনিসগুলো ফোকাস করবেন, কি কি ক্রাইটেরিয়া বা ফিচার্স গুলো আপনি হাইলাইট করবেন, সেটা নিয়ে কথা বলতেছে। সো আপনি দেখেন যে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস যাই বলেন না কেন, সো ওইটার জন্য আপনি কোন ফ্যাক্টর গুলাকে বেস করে আপনি প্রোডাক্ট মার্কেটিং করবেন। এটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি। দ্যাট মিনস অবভিয়াসলি পিপল উইল ফোকাস অন দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। যখন আপনি মার্কেটে দেখবেন যে একই ধরনের প্রোডাক্ট চারটা কোম্পানি পাঁচটা কোম্পানি দিচ্ছে, আপনার মাথায় কোনটা আসে ফার্স্টে, যে ডাজ দিস প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করতে পারবে, আপনি এটা আগে দেখেন যে ডাজ দিস প্রোডাক্ট উইল এনশিওর দ্য কোয়ালিটি অর সামথিং লাইক দিস। আপনাকে যদি প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর না হয়, আপনি ফার্স্টে একদম কমন চিন্তা করেন যে যে কোনো একটা জিনিস কিনতে গেলে আগে কি চিন্তা করেন। ধরেন একটা প্লাস্টিকের একটা একটা বালতি কিনতে গেলে আপনি চিন্তা করেন যে না ঠিক আছে, এটা আরএফএল এর যেহেতু আছে এটা কোয়ালিটি ভালো, এটা বেঙ্গলের আছে কোয়ালিটি ভালো, আর অন্য কোনো নাম দেখলে কি করেন, যে কোয়ালিটি নিয়ে কোশ্চেন নাক করেন যে না ছিটকাই। এটা কোয়ালিটি ভালো হইতেও পারে কোয়ালিটি। নাও হইতে পারে। সো কোয়ালিটিটা আপনার কোথা থেকে আসতেছে, এক্সপিরিয়েন্স থেকে আসতেছে। আইদার আপনার এক্সপিরিয়েন্স আছে এই প্রোডাক্টের, অর আপনি চিন্তা করতেছেন যে না ঠিক আছে এই প্রোডাক্টের ফিজিক্যাল এভিডেন্স দেখেও বুঝতে পারতেছেন যে না ঠিক আছে, না এই প্রোডাক্টটা দেখতে এমন, সো টেকসই। সো আলটিমেটলি এভরিথিং দ্যাট উইল ড্রাইভ দ্য ফাইনাল পারচেজ, একটা জিনিস প্রোডাক্টের মেইন যেটা হচ্ছে কোয়ালিটি, আপনার মাথায় আসবেই ফার্স্টে কোয়ালিটি, প্রাইস পরে। আগে হচ্ছে যে আপনি দেখতে চাইবেন, যদি আপনি লো বাজেটের প্রোডাক্টও কিনেন, ওই বাজেটের মধ্যে আপনি কোয়ালিটি চাইবেন। সো কোয়ালিটি ইজ দ্য প্রাইম থিং, অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্য রিলায়েবিলিটি। সো সিনোনিমাস ওয়ার্ড। সো মেইন থিং হচ্ছে কোয়ালিটি। আপনি যাই করেন, যে বাজেটের প্রোডাক্টই কিনেন, ওই বাজেটের প্রোডাক্টের মধ্যেও আপনাকে কোয়ালিটি খুঁজতে হচ্ছে। সো কোয়ালিটি ইজ দ্য প্রাইম থিং ফর এ প্রোডাক্ট। সো একটা প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো থাকে, যে এই প্রোডাক্টটা মার্কেটিং করতেছে তার কাজ কি, এই কোয়ালিটিকে হাইলাইট করা। কথা বোঝা গেছে? দেখবেন অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ধরেন মার্কেটে মার্কেট লিডার না, বাট তারা কিন্তু কোনো একটা পার্টিকুলার কোয়ালিটি অফার করে, বা এই প্রোডাক্টের এমন কিছু কোয়ালিটি বের করে তারা, যেটা কি পিপলের কাছে ইন্ডিউস করা যায় বা পিপলের সাথে প্লেস করা যায়, পিচিং করা যায়। তো কোয়ালিটি এন্ড রিলায়েবিলিটি ইজ দ্য কোর ফ্যাক্টর, যেটা দিয়ে আপনি মানুষকে কি করতে পারবেন, ইনফ্লুয়েন্স করতে পারবে যে না ভাই আমার প্রোডাক্টটা মার্কেটে মার্কেট লিডার না, বাট আমার প্রোডাক্টের এই কোয়ালিটি গুলো আছে যেটা অন্যদের নাই। কথা বোঝা গেছে? সো কোয়ালিটিটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল থিং, যেটা আপনি হাইলাইট করতে পারেন ইন ইউর মার্কেটিং টুলস। দেন প্যাকেজিং। সো এটা আমরা বুঝতেছি, যা চোখ আপনার একটা ভিজিবিলিটি দরকার আছে। একটা প্রোডাক্ট ভালো, অবভিয়াসলি এটা ভালো কোম্পানির প্রোডাক্টের প্যাকেজিংও ভালো হয়, বাট প্যাকেজিং একটা ফ্যাক্টর। একটা প্রোডাক্ট ভালো, খুব ভালো, বাট প্যাকেজটা দেখতে ভালো না, প্যাকেজিং ভালো হয় নাই, অনেকে দেখা গেছে যে না ঠিক আছে। দেখবেন আপনি নর্মাল কথা চিন্তা করেন না, ধরেন যে আপনার চিনি, ঠিক আছে, দেখবেন যে ফ্রেশ খুব সুন্দর করে সাদা চিনি প্যাকেটে করে বিক্রি করতেছে। আবার এর থেকে ভালো চিনি খোলা আছে, ওপেন লুজ যেটা বলি আমরা, লুজ লাল চিনি আছে। চিনির কোয়ালিটিতে কোনটা ভালো, এই সাদাটা না লালটা? লালটা ভালো। সাদাটা না লালটা কোনটা ভালো?
লালটা। সাদাটা? আচ্ছা, ভেজাল ধরলাম, ভেজাল নাই। জাস্ট আমি প্যাকেজিং বোঝানোর জন্য বলতেছি, ধরেন যে সেম চিনি, একটা হচ্ছে বড় রোয়া, একটা হচ্ছে ছোট রোয়া, মানে একটা ছোট ছোট পার্টিকেলস গুলা, কোনটা ভালো? ব্রাউন সুগারটা ভালো স্যার। যেটা বড় 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 পার্টিকেলস, দানা মানে স্যার, বড় বড় রোয়া, দানা। বড় দানারটা, বড় দানারটা। সো আপনি দেখতেছেন একটা একটা লবণের মতো গুঁড়া, এটা প্যাকেটে করে বিক্রি করতেছে, আর একটা লুজ, প্যাকেজিং নাই, সেম প্রাইস বা ইভেন ওটার প্রাইসটা কম, আপনি কোনটা নেবেন ইমপ্রেশনের কারণে? অবভিয়াসলি আপনি প্যাকেজ ফার্স্টে চিন্তা প্যাকেজিং করবেন স্যার। যে প্যাকেজের কথা চিন্তা হবে মাথায়, না এই প্যাকেজে কত সুন্দর জিনিস দিচ্ছে, এটা আগে হাতে নেই। সো এটা মানুষের হিউম্যান সাইকোলজি, যে না যেটা যেটা দেখতে সুন্দর সেটার প্রতি মানুষ আকৃষ্ট হয়। একটু বেশি হবে স্যার। ফিচার্স পরে, এটা জেনারেল থিঙ্কিং। সো প্যাকেজিং একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেখবেন যে সেম জিনিস খোলা বিক্রি করতেছে 10 টাকা কম, কেউ নিচ্ছে না, প্যাকেটে করে বিক্রি করতেছে, মানুষ প্যাকেটটা কি করতেছে, নিতেছে। সো প্যাকেজিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আপনাকে আলটিমেট আপনার কাস্টমার ডিসিশন বা কনজিউমার ডিসিশনে, বাইং ডিসিশনে ইম্প্যাক্ট করে। দেন ব্র্যান্ডিং, যেটা এটা দিয়ে তো কোনো কথাই নাই। আপনি দেখবেন যে ওই যে বড় করে একটা লাক্স লাক্স মাখলে সুন্দর হয় খালি বলে, কিন্তু লাক্স কেউ মাখছেন জীবনে, সুন্দর হতে দেখছেন কেউ রে? না স্যার। বাট না স্যার। ব্র্যান্ডিং আপনার মধ্যে কিন্তু অলরেডি সে মার্কেটে ব্র্যান্ডিং করে এমন একটা পজিশনে নিয়ে গেছে যে লাক্সের কথা মনে হইলেই সামনে চোখে বাসে কারিনা কাপুরের ছবি। সো এই যে একটা পজিশনিং ইন মাইন্ড ম্যাপ, এটাও কিন্তু একটা ব্র্যান্ডিং এর টুল। সো দিস ইজ অ্যানাদার থিং ইন দ্য হাইলি কম্পিটিটিভ মার্কেটে, যে মার্কেট গুলাতে দেখা যাচ্ছে অনেক প্রডিউসার বা অনেক প্লেয়ার, সেখানে কিন্তু ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ আপনি আলটিমেটলি আপনার প্রোডাক্টটা মার্কেট শেয়ারে কত পার্সেন্ট হবে, সেটা ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করতেছেন, কি ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আপনি মার্কেটে আপনার এক্সিস্টেন্স। সো অ্যান্ড দ্য ফোর্থ থিং হচ্ছে আপনার অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স বলতে তো আমরা বুঝি যে যেটা প্যাকেজিং এর সাথেও কানেক্টেড, যেটা দেখতে কত সুন্দর, কত লুক্রেটিভ, কত কত মানে আর কি, মানে কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা, প্যাকেজিং এর সাথে কানেক্টেড। দেন প্রোডাক্ট মিক্স, দেন রেঞ্জ অফ দ্য প্রোডাক্ট, ডিফারেন্ট ফোকাস মডেল, দ্যাট মিনস হচ্ছে আপনার প্রোডাক্টের মিক্স। দ্যাট মিনস আমি একজন কাস্টমার, আমি যখন কোনো একটা শপে যাব বা কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট কিনতে যাব, ওই প্রোডাক্টের সাথে আদার যে রিলিভেন্ট বাই প্রোডাক্ট গুলো আছে, যেমন ধরেন যে আপনি কিনতে গেলেন, আপনি সে ফর এক্সাম্পল রেজার কিনতে গেলেন, সো রেজারের সাথে ফোম লাগবে। সো এইটা কিন্তু আলটিমেটলি জিলেট কিন্তু দুটোটাই করে করে না? সো যারা বড় প্রডিউসার বা যারা ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু প্রোডাক্ট মিক্স চিন্তা করে। ঠিক আছে, সে ফর এক্সাম্পল মেন প্রোডাক্টের দামে কম, বাট কিন্তু বাই প্রোডাক্ট যেটা এটার দাম বেশি। সো আলটিমেটলি প্রোডাক্ট মিক্স একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে যে আপনি এটা দিয়ে মার্কেটিং করতে পারেন যে না ঠিক আছে, তোমার এই প্রোডাক্টটা চালানোর জন্য এই জিনিসগুলো লাগবে, যা আফটার সেল সার্ভিস হতে পারে, ডিফারেন্ট থিং হতে পারে। সো প্রোডাক্ট মিক্স বলতে আপনি যা ওয়ান অফ সেল করতেছেন অ্যাজ ওয়েল এস রিকারিং সেল করতেছেন, সবগুলাকে বোঝাচ্ছে। সার্ভিসিং, অবভিয়াসলি সার্ভিসিং দরকার আছে কিনা, আপনি সার্ভিসিং দেখা গেছে প্রোডাক্টের ক্ষেত্রে দরকার আছে, সার্ভিসের ক্ষেত্রে তো সার্ভিসিং লাগতেও পারে। সো আলটিমেটলি সার্ভিসিং বলতে বোঝাচ্ছে আফটার সেল সার্ভিস বা অ্যাসোসিয়েটেড রেলিভেন্ট সার্ভিস যেগুলা। সো এটা দরকার কিনা, এটা দরকার থাকলে আপনি কিভাবে অ্যাড্রেস করতেছেন ওই সার্ভিস গুলা, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দেন স্যার ব্র্যান্ড সেকেন্ড থিং, পণ্যের ক্ষেত্রে সার্ভিসিংটা ইম্পর্টেন্ট। প্রোডাক্টের ক্ষেত্রে সার্ভিসিংটা ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, এই প্রোডাক্টের আফটার সেল সার্ভিস আছে কিনা, এটাও আপনি হাইলাইট করতে পারেন, কারণ দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য প্রোডাক্ট, দ্যাট দিস ইজ দ্য থিং দ্যাট ইউ আর অফারিং টু দ্য কাস্টমার। সে ফর এক্সাম্পল আপনি ধরেন যে কোনো ব্র্যান্ড থেকে, বিএমডব্লিউ থেকে গাড়ি কিনছেন, ঠিক আছে, শোরুম থেকে। এখন বিএমডব্লিউ বিক্রি করে বাংলাদেশে মেঘনা গ্রুপ, ফর এক্সাম্পল। এখন মেঘনা গ্রুপ কিন্তু অবভিয়াসলি বিএমডব্লিউ সার্ভিসিংও দিচ্ছে আপনাকে, কারণ নাইলে সে আপনার কাছে গাড়ি বিক্রি করতে পারবে না। কারণ আমি তো বিএমডব্লিউ নিয়ে টয়োটা শোরুমে যাব না, যাবো ঠিক করতে? এইটাই বলতেছে যে প্রোডাক্টের সাথে সার্ভিসিংটা একটা প্যাকেজ। সো এনিথিং দ্যাট ইজ রিকোয়ার্ড টু রান অর ইউজ দ্য প্রোডাক্ট, দ্যাট মাস্ট বি এমবেডেড উইথ দ্য প্রোডাক্ট। কথা বোঝা গেছে? জি স্যার। জি অবভিয়াসলি এটা স্যার। ইনবিল্ড হইতে হবে, বা এটার সাথে কানেক্টেড যে সার্ভিসগুলো আছে এগুলো আপনি যেন অফার করেন, যাতে করে আমি বিএমডব্লিউ কিনছি আপনার শোরুম থেকে, বা আপনি বিএমডব্লিউ ডিলার, আমি অবভিয়াসলি আপনাকে রিলাই করব এজ এ অথেন্টিক ডিলার। কথা বোঝা গেছে? সো আমার এই এই যখন এই কমফোর্টটা থাকবে যে না ঠিক আছে, আমার এই প্রোডাক্টটা কিনছি অ্যাজ ওয়েল এজ আফটার সেল সার্ভিস ওর অ্যাসোসিয়েটেড সার্ভিস গুলো আমি এখান থেকে পাবো,
এটা একটা প্রোডাক্টের ফিচার, এনহ্যান্সড ফিচার বলি আমরা এটাকে। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, সো সেকেন্ড ফ্যাক্টর ইজ দ্য প্রাইস। প্রাইসটা তো আমরা সবাই বুঝি, দামে কম মানে ভালো, সবাই তো এটা খুঁজি নাকি? জি স্যার। এমন কেউ জি আছেন স্যার। যে দামে কম মানে ভালো খোঁজেন না? সব ক্ষেত্রে। সো অলওয়েজ, অনেক অলওয়েজ এটাই ঠিক স্যার। প্রাইস ইজ দ্য ইম্পর্টেন্ট মার্কেটিং টুল। সো আপনি একটা জিনিস কত টাকা মার্কেটে বিক্রি করবেন, অবভিয়াসলি এই জিনিসগুলো, এই চারটা জিনিসের সাথে কানেক্টেড হইতে হবে। ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আপনি যখন একটা প্রোডাক্টের প্রাইস সিলেক্ট করবেন, প্রাইসিং করবেন, ওই প্রাইসিং এ আপনাকে এই চারটা জিনিস কনসিডার করতে হবে। একটা হচ্ছে কস্ট, নাম্বার ওয়ান, যে আপনি একটা জিনিস, একটা 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 সে ফর এক্সাম্পল একটা সাবান, একটা সাবান আপনি কত টাকা বিক্রি করবেন এটা ডিপেন্ড করবে, নাম্বার ওয়ান ফ্যাক্টর হচ্ছে এটার পিছনে খরচ কত আপনার। এক নাম্বার বেসিক জিনিস, ভেরি বেসিক। সেকেন্ড হচ্ছে এইটার কম্পিটিটর কতজন, এই সাবান আরো বাংলাদেশে কতজন তৈরি করে, বা ওই মার্কেটে, পার্টিকুলার মার্কেটে কতজন তৈরি করে, কতজন সাপ্লায়ার আছে সেম সাবান বিক্রি করে সেম ক্যাটাগরিতে। যদি এটা অনেক বেশি হয়, এটার উপর বেস করেই মার্কেট কি স্ট্রাকচার করা হয়। লাইক আপনারা অনেকে শুনে আসছেন যে ইকোনমিক্স, যেটা হচ্ছে মনোপলি মার্কেট, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, ঠিক আছে, অলিগোপলি মার্কেট। সো ডিফারেন্ট টাইপ স্যার। অফ মার্কেট আছে, যে মার্কেট গুলো বেসিক্যালি ডিপেন্ড করে এই কম্পিটিটরস এর প্রেজেন্সের উপর ডিপেন্ড করে, যে হাউ রাইভালরি আর দ্য কম্পিটিটরস ইন এ পার্টিকুলার মার্কেট, এটার উপর ডিপেন্ড করে একটা মার্কেটিং এর স্ট্রাকচার, মানে মার্কেট স্ট্রাকচার করা হয়, ডিফারেন্ট নেমিং করা হয়। একটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, যেখানে অনেক কম্পিটিটর আছে, ঠিক আছে, এখানে প্রাইস বাড়ানো খুব ডিফিকাল্ট, দেখা গেছে আপনি প্রাইস বাড়ালে আপনার কম্পিউটার কাস্টমার নিয়ে যাবে। অনেকে আছে মনোপলি মার্কেট, যেটা হচ্ছে যে আপনার কি, মন আপনি একমাত্র মনোপলি স্যার, সেলার। অলিগোপলিও আছে স্যার। সো এখানে অলিগোপলিতে কয়েকজন সেলার আছে কন্ট্রোল করা, যারা সিন্ডিকেট করে রাখে। সো ডিফারেন্ট টাইপ অফ মার্কেট স্ট্রাকচার আছে। সো কম্পিটিটরস আর দ্য কি প্লেয়ার ইন ডিটারমাইনিং দ্য প্রাইস, ঠিক আছে। এখন আপনি একটা মার্কেটে কতজন কম্পিটিটর আছে ওটা অবভিয়াসলি চিন্তা করতে হবে। ইভেন কম্পিটিটর কতজন আছে এন্ড তারা কতটা ক্লোজলি কানেক্টেড উইথ ইউর প্রোডাক্ট, আপনি প্রোডাক্টের প্রাইস বাড়াইলে বা কমাইলে এটার সাথে ইম্প্যাক্ট কতটুকু আছে, মার্জিনাল ইম্প্যাক্ট উইথ দ্য কম্পিটিটর সেলস এন্ড আদার থিং, এটাও ইম্পর্টেন্ট। সো কম্পিটিটরসরা আপনার সাথে কতটা ক্লোজলি টাই আপ, এটার উপর ডিপেন্ড করবে আপনার প্রাইসিং। অ্যান্ড থার্ড ফ্যাক্টর যেটা হচ্ছে কাস্টমার, আলটিমেটলি আপনি যাই করেন দিন শেষে আপনার প্রোডাক্ট নিবে কে? কাস্টমার। কাস্টমার ক্যাপাসিটিও চিন্তা করতে হবে, কাস্টমার বাইং পাওয়ারও চিন্তা করতে হবে। মার্কেটে কাস্টমার আপনার এই প্রোডাক্টের জন্য কত টাকা দিতে উইলিং, ডিমান্ড, কাস্টমার বলতে বোঝাচ্ছে ডিমান্ড অফ দ্য কাস্টমার্স। সো আপনি যে যে কোনো একটা প্রাইস সেট করলে কাস্টমার খাবে ওটা, নাও নো। খাইতে পারে। ডিপেন্ড করতেছে মার্কেটে, মার্কেটে আপনার ওই কয়জন কম্পিটিটর আছে, market structure, that means monopoly market, as well as purchasing capacity of the customer is important factor, ঠিক আছে। সো whenever you are thinking about setting price, first of all আপনাকে চিন্তা করতে হবে কোনটা, এক নম্বর হচ্ছে আমার এটার পিছনে খরচ কত, দুই নম্বর জিনিস হচ্ছে কোনটা, কম্পিটিটর কতজন আছে, তিন নম্বর জিনিস কোনটা, কাস্টমার্স, আমার। যে কাস্টমার্স অ্যাভেলেবিলিটি কত আছে, কাস্টমার ক্যাপাসিটি কেমন আছে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি প্রাইসিং করতেছেন। কথা বোঝা গেছে? দেখা গেছে হাইলি কম্পিটিটিভ মার্কেটে দেখা গেছে 2% বাড়াইলেও আপনি অনেক কাস্টমার লুজ করবেন। সো আপনাকে ওই সিমুলেশনটা করে আসতে হবে। সো কস্ট, কাস্টমার অ্যান্ড কম্পিটিটরস, অ্যান্ড ফাইনাল থিং হচ্ছে ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ, কর্পোরেট অবজেক্টিভ। দ্যাট মিনস অনেক কোম্পানি আছে যে খুব ভালো কোয়ালিটির ল কস্টের প্রোডাক্ট করে, যেগুলো অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি যারা অলরেডি একটা সার্টেন লেভেলে চলে গেছে, এখন তারা চাইলেই কিন্তু অনেক প্রফিট করতে পারে, বাট এটা সাস্টেনেবল না। সো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সাস্টেনেবল প্রফিটেবিলিটি বা সাস্টেনেবল বিজনেস মডেল, ইউ নিড টু কনসিডার অ্যাবাউট দ্য কর্পোরেট অবজেক্টিভস। দ্যাট মিনস আপনি কোন কোন অবজেক্টিভস বা কোন মোরাল পয়েন্টের উপর বেস করে প্রোডাক্ট মার্কেটিং করতেছেন। আপনার কোম্পানির অবজেক্টিভ কি শর্ট রানে বিজনেস করে যা কিছু আছে এটা নিয়ে ব্যবসা বন্ধ করে দেওয়া, নাকি না লং রানে কাস্টমারের সাথে একটা রিলেশন মেনটেন করে গ্রো আপ করা, কাস্টমারের সাথে আপনিও গ্রো আপ করা। সো কর্পোরেট অবজেক্টিভস ইজ ভেরি ইম্পর্টেন্ট টুল। দেখা গেছে যে অনেক কোম্পানি, যেমন স্পেশালি মনোপলি কোম্পানির ক্ষেত্রে
বা মনোপলি মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে কর্পোরেট অবজেক্টিভ ইজ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে আপনি চাইলেও অনেক টাকা প্রাইস চার্জ করবেন, কাস্টমাররা হয়তো বা শর্ট রানে আপনার প্রোডাক্ট নিবে, বাট লং রানে হয়তো বা আপনি কাস্টমার সব হারাতেও পারেন। সো ডিপেন্ড করতেছে, কর্পোরেট অবজেক্টিভটা হচ্ছে অনেকটা আপনি মোরালি ঠিক করবেন যে হোয়াট শুড বি দ্য প্রাইস। কথা বোঝা গেছে? এটা হচ্ছে মোরাল পয়েন্ট অফ ভিউতে আপনাকে কর্পোরেট অবজেক্টিভের কথা চিন্তা করে আপনাকে সেট করতে হবে যে না ঠিক আছে, আমার অবজেক্টিভ হচ্ছে সোশ্যাল সার্ভিস এনশিওর করা, লাইক ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ক্ষেত্রে, লাইক ডেইলি প্রোডাক্টস এর কোম্পানিগুলোর ক্ষেত্রে, যে তারা চাইলে দেখা গেছে যে একটা পার্টিকুলার টাইমে একটা প্রাইস চার্জ করতে পারে, বাট সেটা তারা কর্পোরেট অবজেক্টিভ দিয়ে গাইডেড না। দেখা গেছে এটা লং রানে এটা সাস্টেন করবে না, অর দিস ইজ নট সাস্টেনেবল প্রাইস, অর আপনার কর্পোরেট অবজেক্টিভ বলতেছে না ঠিক আছে আমি কাস্টমারের কাছ থেকে 20% বেশি মার্ক আপ করার দরকার নাই আমার, আমি চাই এটা কি উইন উইন সিচুয়েশনে থাকুক, সার্ভিসটাও দরকার আছে। সো এই কর্পোরেট অবজেক্টিভটা ভেরি করে, কোম্পানি টু কোম্পানি সিগনিফিকেন্টলি ভেরি করে। সালমান এফ রহমানের মতো দরবেশের জন্য একরকম, অনেকে আছে ওই যে তামাক বিক্রি করে হাইস্ট ট্যাক্স পেয়ার হয় তার জন্য একরকম। তো কর্পোরেট অবজেক্টিভস ইজ ভেরি ডিফারেন্ট বল গেম। এটা সবাই ওটার ভিতরে ঢুকতেও চায় না, সবাই ওটা বুঝেও না। সো কর্পোরেট অবজেক্টিভটা স্ট্রংলি গাইডেড বাই দ্য এন্টারপ্রেনার্স। ঠিক আছে, এন্টারপ্রেনার কি চায়? এন্টারপ্রেনার কি চায় যে শর্ট রানে প্রফিট করে ব্যবসা ব্যবসা গুটায় দেশের বাইরে চলে যায় কানাডা বেগমপাড়া বাড়ি করবে, নাকি না ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশে একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে বাংলাদেশের লোকজনকে সার্ভ করবে। ডিপেন্ড করতেছে ওটার উপর। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় নাকি না আপনাদের? কথা বুঝি না আসলে, অনেকে জয়েন করেন কি শোনেন আমি নিজেও বুঝি না। কথা না বুঝতে বললেন যে না স্যার আমি এটা বুঝি না, এটা বুঝাই দেন। ঠিক আছে, কাইন্ডলি রেসপন্স করেন, কারণ আমি বুঝতেছি না ফ্রম দ্য আদার সাইড অফ দ্য টেবিল যে আপনারা কতটুকু ক্যাপচার করতে পারতেছেন বা আপনারা আন্ডারস্ট্যান্ডিংটা কোন লেভেলে যাচ্ছে। সো মাঝে মাঝে বললেন যে না স্যার এটা এইভাবে, এটা বুঝছি, ফিডব্যাক দিয়েন লিস্ট। ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে, থার্ড ফ্যাক্টর অফ দ্য মার্কেটিং মিক্স, এটা হচ্ছে প্লেস। প্লেস একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখবেন যে প্লেসের আর্জেন্সিটা বুঝবেন কখন, যখন দেখবেন আমরা সাপ্লাই চেইন ডিসরাপশন দেখছি কোভিড এর সময়। দেখছেন না যে একটা মাস্কের দাম কত টাকা হয়েছে, 50 টাকা 100 টাকাও বিক্রি করছে অনেকে জি সুযোগে, স্যার। করছে কিনা? জি স্যার। তাহলে এটা এটা কিন্তু এটা সাপ্লাই চেইন ডিসরাপশনও বলতে পারেন, ইন এ সেন্স যে যে জায়গায় প্রোডাকশন হয় এই জায়গায় মাস্ক অভাব নাই, বাট যেখানে দরকার সেখানে নাই। তাহলে এটা কি, এটা এটা একটা ক্রাইসিস প্লেসের কারণে হয়েছে, যে ডিফারেন্ট যে জায়গায় যে ডিমান্ড, ওই ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট নাই, ফ্যাক্টরিতে ঠিকই প্রোডাক্ট আছে। কথা বোঝা গেছে? সো প্লেস অর সাপ্লাই চেইন অর ইন্টারমিডিয়ারিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন মার্কেটিং মিক্স। ঠিক আছে, আপনার অনেক ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে, সে ফর এক্সাম্পল বাংলাদেশে যদি বলেন যে ধরেন যে নাইকি বা হচ্ছে এডিডাস বা হচ্ছে পোমা, তাদের রিসেন্টলি হয়তো শোরুম আসছে, বাট তার আগে বাংলাদেশে কোনো শোরুম ছিল না, ইন্ডিয়া থেকে মানুষকে কিনে আনতো। সো মেন থিংটা হচ্ছে আপনার প্রেজেন্স ইন দ্য মার্কেট ইজ ইম্পর্টেন্ট। কথা বোঝা গেছে? যে আপনি আপনার প্রোডাক্টটা ফ্রম ফ্যাক্টরি টু কাস্টমার বা কনজিউমারের কাছে কিভাবে পৌঁছাচ্ছেন, হাউ অ্যাভেলেবল আর দোজ প্রোডাক্ট টু দ্য কাস্টমার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। দেখা গেছে যে আপনার প্রোডাক্ট খুব ভালো, বছরে একবারও পাওয়া যায় না ফার্মেসিতে গেলে বা হচ্ছে যে আপনার দোকানে গেলে, দেখা যায় স্টক আউট, ইম্পোর্ট নাই, তাহলে হবে? আপনার প্রোডাক্টের সেলস কি অ্যাব্রাপ্টলি আপ ডাউন করবে না? সো প্লেসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট মার্কেটিং টুল, যেটা দিয়ে এনশিওর করা হয় যে দ্য রাইট প্রোডাক্টস আর অ্যাভেলেবল টু দ্য রাইট কাস্টমার্স এট এ রাইট কোয়ান্টিটি। দ্যাট মিনস যার যে কোয়ান্টিটি যেখানে যতটুকু ডিমান্ড, ওই অনুযায়ী আপনি প্লেস করতে পারতেছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। সো এখানে এই জন্যই বলতেছে যে প্লেস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আপনাকে এনশিওর করবে দোজ প্রোডাক্টস অফ দ্য ফ্যাক্টরিজ আর ম্যানুফ্যাকচারার্স আর অ্যাভেলেবল টু দ্য কাস্টমার হোয়েন এভার দে ওয়ান্ট দোজ। সো প্রডিউসার টু কনজিউমার হইতে পারে ডাইরেক্ট সেল, এটা খুব 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 ছোট একদম ভেরি নিশ মার্কেটের জন্য এটা হইতে পারে। বাট আদার দেন দিস ইউ নিড টু গো বাই দিস, যে প্রডিউসার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, আলটিমেটলি কনজিউমার আর প্রডিউসারের মাঝখানে দুইজন ঢুকে গেল, একটা হচ্ছে হোলসেলার একটা হচ্ছে রিটেলার। সো এইটার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, লাইক আপনার ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কি হয় না, অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার প্রফিট শেয়ার প্রফিট করতে শেয়ার হয় না, করতে হয় না, মাঝখানে রিটেলারের একটা এক্সট্রা মার্কআপ কোনো হয়। খরচ নাই।
হোলসেলের একটা মার্কেট হয়, এটার খরচ সাপ্লাই চেইনের ক্ষেত্রে আপনার খরচ বাড়বে হয়তো, বা এটা নেগেটিভ সাইড। কন্ট্রোল ওভার আলটিমেট সেল, আলটিমেটলি আপনি বুঝতেছেন যে মাঝখানে আপনার থেকে নিয়ে কেউ স্টক করতেছে না। আপনি আলটিমেটলি কাস্টমারের পালসটা বুঝতেছেন, যে হাউ দ্য কাস্টমার ইজ বিহেভিং টুয়ার্ডস ইউর প্রোডাক্ট, হাউ দ্য কাস্টমার ইজ বাইং ইউর প্রোডাক্ট। সো কন্ট্রোল ওভার আলটিমেট সেল ইজ ইম্পর্টেন্ট থিং। আপনি ডাইরেক্ট সেল করলে বুঝতে পারবেন, যেমন কুমিল্লার রসমালাই, দেখা গেছে যে আপনার অনেক ডিলার আছে বা রিটেলার আছে নিতে চায়, বাট তাদেরকে দেয় না। তারা কি করে? ডাইরেক্টলি কাস্টমারের কাছে সেল করে। সো কন্ট্রোল ওভার দ্য আলটিমেট সেল তাদের কিন্তু রয়ে গেছে। যার কারণে কি হয়েছে, তারা কিন্তু একটা পার্টিকুলার লেভেলে তার মার্কেটিংটা, তার যে ব্র্যান্ড, সেটা কিন্তু সে মেনটেন করে আসতেছে। সো এটা যদি ডেলিগেট করে দিত টু দ্য রিটেলার বা হোলসেলার, আলটিমেটলি প্রাইসে কন্ট্রোল থাকতো না, বা এখানে কি হইতো, সিন্ডিকেট ক্রিয়েট হয়ে যেত। সো স্পিড অফ ডেলিভারি টু আলটিমেট কনজিউমার লাইকলি টু বি কুইকার। এইখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আপনি যখন কনজিউমারের কাছে দিবেন, কনজিউমার, আপনার যদি সাপ্লাই চেইন লজিস্টিক্স সাপোর্ট ভালো থাকে, আপনি চাইলে আপনার মতো করে সাপ্লাই চেইনটা কন্ট্রোল করে কাস্টমারের কাছে কুইকলি পৌঁছে দিতে পারেন। বাট এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। আলটিমেটলি এখানে আপনার হিউজ ক্যাপেক্স লাগবে ফর দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, না আদার অ্যাসোসিয়েটেড কস্ট আছে। এন্ড অ্যাডভান্টেজ গুলা যায় ইন্টারমিডিয়েট হলে মোর এফিশিয়েন্ট লজিস্টিক্যালি, দ্যাট মিনস আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনি হোলসেলার আছে, হোলসেলার পর্যন্ত পৌঁছে দিতে পারলে আপনার কাজ ডান। সো এখানে লজিস্টিক সাপোর্টটা খুব ইফিশিয়েন্ট বা স্মুথ হয়। কস্ট ইউজুয়ালি লয়ার, এইখানে লয়ার বলতে বোঝাচ্ছে সাপ্লাই চেইন কস্টটা একটু লয়ার হয়। আদার দেন দিস কস্ট কিন্তু আপনার কস্ট তো লয়ারই হবেই, কারণ আপনি জাস্ট প্রোডাক্ট বিক্রি ছেড়ে দিতেছেন হোলসেলারের কাছে। কস্ট লয়ার, বাট প্রফিট মার্জিন নট দ্যাট মাচ হায়ার। কনজিউমার্স অ্যাকসেপ্ট চয়েস এট দ্য পয়েন্ট অফ সেল, দ্যাট মিনস আপনার হচ্ছে অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারমিডিয়ারি বলতেছে যে যারা কনজিউমার, যারা আপনার প্রোডাক্টটা কিনবে, তারা বেসিক্যালি চয়েস চায়। কি চয়েস চায়? যে অ্যাট পয়েন্ট অফ সেল, যেখানে আপনার সেল হচ্ছে তখন আপনার সে ডিফারেন্ট চয়েস, দ্যাট মিনস হচ্ছে ডিফারেন্ট কি আছে, ডিলার আছে। এখন এইটার সাথে আপনার কানেক্টিভিটি উইথ দা ডাইরেক্ট সেলের কথা যদি বলেন, ডাইরেক্ট সেলে কোনো অপশন নাই, সরাসরি আপনার থেকে কিনতে হবে। আর এটার ক্ষেত্রে আপনার পয়েন্ট অফ সেলে তার একটা অপশন আছে, দেখা গেছে XYZ ডিফারেন্ট রিটেলার আছে, যে কোনো একটাতে কিনতে পারে। আবার যে কোনো একটাতে আবার প্রাইসটাও ভেরি করতে পারে, কারণ অনেক রিটেলার আছে খুব কম মার্জিনে বিক্রি করে, অনেকে আছে হাই মার্জিনে বিক্রি করে। সো ডিফারেন্ট টাইপ অফ, যখন আপনি কন্ট্রোল ছেড়ে দিবেন, তার মানে এটা মার্কেটে যা কিছু হবে, এটা ডিপেন্ড করতেছে রিটেলারের বিজনেস পলিসির উপর, বা হচ্ছে অনেকে দেখা গেছে যে অনেক হাই মার্জিনে বিক্রি করতে চায়, বা অনেকে দেখা গেছে যে কাস্টমার প্রোডাক্ট ক্রাইসিসের বেনিফিট নিতে চায়। সো ডিফারেন্ট থিং আর দেয়ার। বাট আপনি যখন ডাইরেক্টলি কাস্টমার কাছে বিক্রি করবেন, দেন ইউ নিড টু সেট ইউর ওন পলিসি। আপনার এটা ঠিক আছে, আপনার প্রোডাক্ট যত রেয়ার হোক যাই হোক না কেন, আপনি আপনার প্রাইস ডিটারমাইন করছেন, ওই প্রাইসে বিক্রি করবেন। সো ইউ হ্যাভ দ্যাট কন্ট্রোল। then producer may not have sufficient resources to sell direct, that means ওটা কমন কথা যে প্রডিউসার আলটিমেটলি এত হেডেক নাই। দেখা গেছে যে আপনার ইয়ের মতো, কি বলে এটাকে, ম্যাকের মতো বা অ্যাপেলের মতো, আপনার ডিফারেন্ট কান্ট্রিতে মোবাইল প্রোডাকশন হচ্ছে, তারা তো হেডেক নাই যে কে কোথায় বিক্রি করলো। ডিলার আছে, ডিলার বা প্রোডাকশন লেভেলে একটা একটা সার্টেন পয়েন্টে তার গিয়ে ডিফারেন্ট ডিলারের কাছে ডিফারেন্ট কান্ট্রিতে সে ডিস্ট্রিবিউট করে দেয়। প্রমোশন ইজ অল অ্যাবাউট দ্য কমিউনিকেশন, দ্যাট মিনস আপনি, আপনার সব আছে, ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ফিনিশড হয়ে গেছে, এখন প্রোডাক্ট মানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং ট্যাকেজিং ডান, এবার কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। এখন আসেন, আপনি কিভাবে পৌঁছায় দিবেন? সো দ্যাট মিনস ইউ হ্যাভ দ্য ফিনিশড গুডস অর সার্ভিস, ইউ নিড টু কমিউনিকেট দিস উইথ ইউর কাস্টমার or কনজিউমার। প্রমোশন তখন আসে যে তার রোলটা কি। প্রমোশন বেসিক্যালি এইটা চার ধরনের, এটা ইন্টারমিডিয়েট লেভেল উপরে আসছেন, অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, পাবলিক রিলেশন, পার্সোনাল সেলিং, এটা কমন থিং। নিচেরটায় আসেন যে প্রমোশন দুইটা টেকনিক ইউজ করে, একটা হচ্ছে পোশ আর একটা হচ্ছে পুল। এটা কি? একটা স্ট্র্যাটেজি কি, পুশ টেকনিক, দ্যাট মিনস আপনি এমন একটা প্রমোশন টেকনিক ইউজ করলেন, যেই প্রমোশন টেকনিকের মেইন মুদ্রা কথা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা মার্কেটে আপনি পুশ করতে হবে, দ্যাট মিনস ইউ নিড টু পিচ দ্য প্রোডাক্ট টু ইউ দ্য মার্কেট। সো আপনি মার্কেটে মানুষের কাছে বুঝাইতে হবে যে না ঠিক আছে, আমার এইটা প্রোডাক্ট, এই ফিচার, এটা কম্পিটিটর থেকে এই প্রোডাক্টটা এই কারণে আলাদা, সো এই কারণে ইউ ক্যান বাই আওয়ার প্রোডাক্ট। এটা হচ্ছে পুশ স্ট্র্যাটেজি। আর পুল স্ট্র্যাটেজি বা টেকনিকটা হচ্ছে আপনার প্রোডাক্ট, এমন প্রোডাক্ট আপনি বানাইছেন যেই প্রোডাক্ট অন্য কারোর কাছে নাই, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, হাইলি ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, যেটা কাস্টমার আপনার কাছে খুঁজে যাবে।
ঠিক আছে, কাস্টমার উইল সার্চ ইউর প্রোডাক্ট এন্ড বাই ইউর প্রোডাক্ট, দ্যাট মিনস পুল টেকনিক, দ্যাট মিনস এটা অনেকটা হচ্ছে যে আপনার এটা হাইলি সুপারলেটিভ প্রোডাক্ট থাকলে বা হাইলি কোয়ালিটি প্রোডাক্ট থাকলে আপনার এই ধরনের টেকনিক আপনি ইউজ করতে পারেন। যে না ঠিক আছে, আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট বানানো, হাই কোয়ালিটি প্রোডাক্ট বানানো। যদি এমন হয় যে না একটা পার্টিকুলার অথেন্টিসিটি মেনটেন করবেন, আর বাকি সবকিছু কাস্টমার বুঝে নেবে, কাস্টমার গিয়ে কুমিল্লা রসমালাই খাইতে গেলে কুমিল্লা যেয়ে গিয়ে আনবে, তা আপনার দরকার না এটা ঢাকায় এনে দেওয়ার। এটাই অনেকটা হচ্ছে পোল টেকনিক। কথা বোঝা গেছে? জি স্যার। আর কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে। ওকে, অপারেশন ম্যানেজমেন্ট এটা আপনার বইয়ের একটা topic, যেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনের অপারেশন ম্যানেজমেন্টের কি কি রোল গুলো আছে। সো এখানে বলতেছি ক্রিয়েটিং গুডস এন্ড সার্ভিস বাই ট্রান্সফারিং ইনপুটস এন্ড আউটপুট, এটা বেসিক্যালি অপারেশনের কাজ। অপারেশনের কাজ কি? একটা প্রসেস, ইনপুট দিছে, এটা প্রসেস করে আউটপুট করবে। এন্ড আপনার কি ডাইমেনশন বলতে বোঝাচ্ছে যে হাউ ইউ ক্যান ডিফাইন এ অপারেশন, একটা অপারেশন কতটা লার্জ বা স্কেল কতটুকু, এটা ডিপেন্ড করতেছে এই পাঁচটা ভেরিয়েবলের উপর। একটা হচ্ছে ভলিউম, কি পরিমাণ ভলিউম আপনি প্রডিউস করতেছেন, ভ্যারাইটি কত ধরনের, এন্ড ভেরিয়েশন, ভ্যারাইটি এন্ড ভেরিয়েশন ইন দ্য ডিমান্ড, দ্যাট মিনস আপনার প্রোডাক্ট ডিমান্ডটা কেমন ভেরিয়ে, আপনার কি পিক লিন আছে, যে না শীতের কাপড় আপনি প্রোডাকশন করেন যেখানে আপনার উইন্টারে অনেক হাই ডিমান্ড থাকবে, দেন সামারে লো ডিমান্ড, বা আপনি আপনি কি আপনি যে মানে কোনো সিজনাল কোনো প্রোডাক্ট বিক্রি করেন কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট। দেন ভিজিবিলিটি, ভিজিবিলিটি ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যে আপনার প্রোডাকশন লেভেল ভিজিবিলিটি দরকার আছে, যেন আপনার দেখানোর দরকার আছে না এটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি হাইজেনিক, ফ্যাক্টরি অনেক হেলথ সেফটি মেনটেন করে, সিকিউরিটি মেনটেন করে। সো এই জিনিসগুলো হচ্ছে ডাইমেনশনস অফ দ্য অপারেশনস। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য ফোর ডাইমেনশনস অফ দ্য অপারেশন, এই চারটা দিয়ে আর একটা নতুন একটা দিবে, বা তিনটা দিয়ে একটা দিবে না, বলবে যে আপনি বের করেন যে কোনটা ডাইমেনশন অফ দ্য অপারেশন না। Operation management focus on balancing the overall business demand of goods and service, resource capacity and inventory level with the performance level of the process required. That means হচ্ছে ওই যে ইও কি বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলেন। অপারেশন ম্যানেজমেন্টের কাজ হচ্ছে টু রান দ্য অপারেশন স্মুথলি, এন্ড এটা করার জন্য তার যেই ধরনের প্ল্যানিং দরকার, যে ধরনের রিসোর্স ম্যানেজমেন্ট দরকার, সবগুলো এটার পার্ট। মানে এটার জন্য আপনাকে হয়তো বা R&D করা লাগতে পারে। and procurement involves acquiring goods and services, then procuring, এটা ইম্পর্টেন্ট যে আপনি যখন অপারেশনের একটা পার্ট হচ্ছে প্রকিউরমেন্ট, দ্যাট মিনস আপনি যখন কোনো একটা কিছু ইনপুট করবেন, ইনপুটটা স্টেজেই প্রকিউরমেন্ট, দ্যাট মিনস আপনি বাই করতেছেন কোনো কিছু, এটা র মেটেরিয়াল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো যখন আপনি একটা র মেটেরিয়াল বাই করবেন, আপনাকে চারটা জিনিস কনসিডার করে নিতে হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য ফোর ফ্যাক্টর দ্যাট ইউ নিড টু কনসিডার অ্যাজ এ প্রকিউরমেন্ট হেড বা প্রকিউরমেন্ট লিডার। কোয়ালিটি, আপনি কোয়ান্টিটি, আপনি কতটুকু কোয়ান্টিটি যাচ্ছেন, যে আপনি কার কাছ থেকে মাল নিবেন, কার কাছ থেকে র মেটেরিয়াল নিবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার কোয়ান্টিটি কে দিতে পারতেছে। দেন সেকেন্ড হচ্ছে কোয়ালিটি, কে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে এট লো প্রাইস, কম প্রাইসে, এন্ড লিড টাইম, কত দিনের মধ্যে আপনার ফ্যাক্টরিতে পৌঁছাবে মালটা। দেখা গেছে যে ইন্দোনেশিয়া একটা ভালো প্রোডাক্ট পাওয়া গেছে কম দামে, আপনার প্রোডাকশন হয় বাংলাদেশে, এটা আস্তে আস্তে 3 দিন লাগবে শিপে আসলেও, বা হচ্ছে এয়ারে আনলেও 3 দিন লাগবে। আপনি ওইখান থেকে নিবেন, আপনার প্রোডাকশনের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কালকে লাগবে। সো লিড টাইম ইজ ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন অপারেশন ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটাই লাস্ট আজকের জন্য। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মেইন কাজ কি, আপনারা কি হাঁপায় গেছেন নাকি, না খুব ফাস্ট হচ্ছে নাকি? নো হ্যাঁ স্যার। স্যার, বলেন স্যার। কন্টিনিউ। ওকে। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমরা তো বুঝতেছি যে হোয়াট ইজ হিউম্যান রিসোর্স অ্যান্ড হাউ টু ম্যানেজ দ্য হিউম্যান রিসোর্স। এটা হচ্ছে যে মডার্ন ডেতে যেটা ইম্পর্টেন্ট একটা, এটা ইম্পর্টেন্ট একটা এরিয়া যেখানে প্রফেশনাল এক্সপার্টিস নাই। আমরা জেনারেলি সিএ যারা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা, তারা কিন্তু ডিফারেন্ট একটা গ্রাজুয়েশন করার পর একটা এক্সপার্টিস নিয়ে যায়, বাট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা এমন একটা গ্রে এরিয়া যেখানে আপনার ওই ধরনের প্রফেশনাল ভালো এক্সপার্ট নাই, বাট মার্কেট কিন্তু, তারা কিন্তু বড় বড় পজিশনে বসে আছে, বিবিএ করে, এমবিএ করে, বুং বাং করে। তাদের সাথে একটা প্রফেশনাল গায়ের মেইন কম্পিটিবিলিটিতে যে জায়গাটাতে ফোকাস করা দরকার, সেটা হচ্ছে যে এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ক্যান বি এ গুড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ম্যানেজার, বিকজ
তার কিন্তু অপারেশন লেভেলের নলেজ বলেন, টেকনিক্যাল নলেজ বলেন, বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেন, সবকিছুতেই সে কিন্তু সুপেরিয়র ইন কম্পেয়ার টু দ্যাট এইচআর গাই। সো আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনারা যখন প্রফেশনাল হিসেবে চিন্তা করেন, আপনি অবভিয়াসলি চিন্তা করবেন যে একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য কি ধরনের অ্যাট্রিবিউটস বা কি ধরনের কোয়ালিটি দরকার। ওই কোয়ালিটি গুলা নিজের মধ্যে প্রসেস করে ট্রাই করবেন বা নিজে অ্যাকোয়ার করে ট্রাই করবেন। এটা ইম্পর্টেন্ট, কারণ বড় ম্যানেজারিয়াল রোলে বা হচ্ছে সিইও পজিশনে যাইতে গেলে অবভিয়াসলি আপনাকে এইচআরও দেখতে হবে। সো এইচআরটা কি? এইচআরটা বেসিক্যালি দিস ইজ নাথিং বাট ম্যানেজিং দ্য হিউম্যান রিসোর্সেস। আলটিমেটলি ইউ নিড টু টেক এনিথিং এন্ড এভরিথিং দ্যাট আর রিকোয়ার্ড টু রিটেন দ্য talented employees in the organization, and what, and acquire new talent from the market. Ultimately আপনার কাজ হচ্ছে to retain the best talented employee from the market, as well to attain the best talented employee from the market and to retain the best talented employee of the organization. সো দুইটাই কাজ আপনার। একটা হচ্ছে যে ইনসাইডে যারা আছে তাদেরকে হ্যাপি রাখা, এনকারেজ রাখা, মোটিভেটেড করা, এন্ড আউটসাইডে যারা বেস্ট পিপল আছে ওদেরকে সিলেক্ট করে আনা। সো এখানে ফাংশনে অনেক কাজ আছে: প্ল্যানিং এন্ড কন্ট্রোল অফ দ্য পার্সোনাল লেভেল, জব ডিজাইন, রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, ডিসিপ্লিনারি প্রসিডিউরস, রেমুনারেশন, এই অল এভরিথিং হচ্ছে আপনার হিউম্যান রিসোর্সের কাজ। সো এইখানে আপনি যদি বলেন যে প্ল্যানিং এন্ড কন্ট্রোল পার্সোনাল লেভেল, আপনি কে কোন জায়গায় কাজ করবে, কার জব কি হবে, রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন প্রসেস, ট্রেনিং এন্ড রিকোয়ার্ড ট্রেনিং কার কি লাগবে, দেন পারফরমেন্স অ্যাপ্রাইজাল, ভেরি ইম্পর্টেন্ট টেকনিক, যেটা হচ্ছে টু কিপ দ্য পিপল ইনসাইড পিপল মোটিভেটেড। পারফরমেন্স অ্যাপ্রাইজাল ফেয়ার হওয়া দরকার। ডিসিপ্লিনারি প্রসিডিউরস, যে কেউ যদি ভায়োলেশন করে কোনো ল এন্ড পলিসি, তাহলে কি ধরনের আপনি ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন। দেন রেমুনারেশন ডিসিশন, হায়ার লেভেল ম্যানেজমেন্ট নিতে গেলে, ম্যানেজমেন্ট এমপ্লয়ি নিতে গেলে কি ধরনের রেমুনারেশন, মানে হোয়াট উইল বি দ্য প্যাকেজ। দেন গ্রিভেন্স এন্ড ডিসপিউট হ্যান্ডেলিং, এমপ্লয়ের মধ্যে গ্রিভেন্স হলে সেটা কিভাবে হ্যান্ডেল করবেন আপনি। দেন হচ্ছে কমপ্লায়েন্স উইথ দ্য লিগাল এন্ড আদার স্ট্যান্ডার্ডস, লেবার কোড এন্ড আদার রেলেভেন্ট কোডের সাথে আপনি কিভাবে নিজে কোম্পানির স্ট্যান্ডার্ড গুলাকে অ্যালাইন করবেন, ইনক্লুডিং দোজ রিলেটেড টু দ্য হেলথ এন্ড সেফটি, কমিউনিকেশন উইথ দ্য এমপ্লয়িজ। আপনি আপনার এমপ্লয়ির সাথে কতটা কানেক্টেড, ঠিক আছে, অ্যাজ এ হিউম্যান রিসোর্স ম্যানেজার, আপনি এমপ্লয়িকে কত, এমপ্লয়ি পাস কতটা বুঝতেছেন, আপনি এমপ্লয়ি কতটা কেয়ার করেন, আপনি কতটা ভিজিবল টু দ্য এমপ্লয়ি, সেটা ইম্পর্টেন্ট। কাউন্সিলিং এমপ্লয়িজ, আপনি মেন্টরিং করছেন কিনা এমপ্লয়িকে রাইট টাইমে, সেটা ইম্পর্টেন্ট। দেন মেনটেনিং ইনফরমেশন অ্যান্ড রেকর্ডস অন পার্সোনাল, এটা ক্লারিক্যাল থিং। এনকারেজিং ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, দ্যাট মিনস হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ, দ্যাট মিনস মেল ফিমেল ব্যালেন্স অ্যান্ড ওয়ার্কফোর্সের মধ্যে কোনো কোনো ডিসক্রিমিনেশন অ্যাভয়েড করা, সেটাও একটা কাজ। And hard approach to the HRM, focus on the workers as resources. That means রিসোর্স বলতে বোঝাচ্ছে শুধুমাত্র হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে হিউম্যান না, হিউম্যানের সাথে ম্যাটেরিয়াল এন্ড মানি কনসিডারেশন আনতে হবে। যে আপনি শুধু রিসোর্স চিন্তা করবেন, ওই রিসোর্সের পিছনে কত টাকা খরচ হচ্ছে, এন্ড আপনি কি ধরনের ম্যাটেরিয়াল, দ্যাট মিনস আদার যে ফাংশনস অফ দ্য প্রোডাকশন আছে ওটাও চিন্তা করতে হবে। এন্ড সফট হার্ড অ্যাপ্রোচ, তো দুইটা অ্যাপ্রোচের কথা বলতেছে। একটা অ্যাপ্রোচ হচ্ছে এটাতে ডাইরেক্টলি ফোকাস করে যে হিউম্যান, ম্যাটেরিয়ালস এন্ড মানি, এই তিনটা তো কোর রিসোর্স, এই তিনটা রিসোর্সের উপর ফোকাস করে। আর সফট অ্যাপ্রোচ হচ্ছে ফোকাস করে হচ্ছে emphasize that they are human and with short and long term needs and goals. That means আপনার আপনার ফোকাস হবে যে আপনার এই হিউম্যান বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটা বলে আর কি। তো সিইং দ্য হিউম্যান অ্যাজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ অ্যানাদার অ্যাঙ্গেল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা হচ্ছে সফট অ্যাপ্রোচ, যে আপনি লোকজনকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে দেখতেছেন, অ্যান্ড হাউ টু ম্যাক্সিমাইজ দ্য বেনিফিটস আউট অফ দ্যাম ইজ ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড হার্ভার্ড 4 C's মডেল ফর এইচআরএম সাজেস্টস, কি সাজেস্ট করতেছে, চারটা ফ্যাক্টর বলতেছে। একটা হচ্ছে কমিটমেন্ট। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য কমিটমেন্ট একটা ইম্পর্টেন্ট থিং। কমিটমেন্ট কার? আপনি যখন একটা হিউম্যান রিসোর্সের কথা চিন্তা করতেছেন, একটা পার্সনের কথা চিন্তা করতেছেন ইনসাইড ইউর অর্গানাইজেশন, তার কমিটমেন্ট কতটুকু আছে, তার কম্পিটেন্সি কতটুকু আছে, দ্যাট মিনস হাউ ক্যাপাবল হি অর শি ইজ। কনগ্রুয়েন্স দ্যাট মিনস হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল গোল আর অর্গানাইজেশনের গোলের সাথে তার কতটা কতটা টাইটনেস আছে, দ্যাট মিনস কতটা অ্যালাইনমেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট। দেখা গেছে যে অর্গানাইজেশন গোল হচ্ছে এটা, তার ইন্ডিভিজুয়াল গোল ডিফারেন্ট, তার কেরিয়ার গোল ডিফারেন্ট, তাহলে হবে না। কনগ্রুয়েন্স দেখতে হবে, গোল কনগ্রুয়েন্স অফ দ্য অর্গানাইজেশন এন্ড ইন্ডিভিজুয়াল ইজ ইম্পর্টেন্ট থিং। কস্ট ইফেক্টিভনেস,
কত কম টাকায় লোকজন রাখা যায়। এটা যদিও মডার্ন ডেতে এটা ঠিক না। মডার্ন ডেতে হচ্ছে হাইলি মোটিভেটেড এমপ্লয়ি কত হ্যাপিলি রাখা যায়, এটা ইম্পর্টেন্ট, কত স্যাটিসফাই ওয়েতে রাখা যায়। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে সো ফার? নো স্যার। ওভারঅল কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন আস্ক করতে পারি? হ্যাঁ বলেন। স্যার আপনি বলেছেন যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এইচআরএম এর কাজ করতে পারে, তারপরে সিইও হিসাবে কাজ করতে পারে। এ, মানে কোয়ালিফাই করার পরে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কি একাডেমিক কোনো আবার ডিগ্রির প্রয়োজন আছে কিনা এসব নিয়ে কাজ করার জন্য? আপনি তো এইগুলো তো এখনই পড়তেছেন, আপনার আলাদা ডিগ্রি দরকার কি? যারা বিবিএমবিএ করে সরাসরি যদি এইচআর মানে হচ্ছে এইচআর হেড হইতে পারে, হোয়াই নট ইউ? ইট ডিপেন্ডস অন এভরিথিং বেসড অন ইউর অ্যাটিটিউড অ্যান্ড ইউর ক্যাপাসিটি, যে আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কি বোঝেন। ইউর ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট থিং। আপনি এক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যারা করতেছে তারা মঙ্গল গ্রহ থেকে আসে না, তারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আইদার বিবিএমবিএ করে আসছে বা হিউম্যান রিসোর্স রিলেটেড কোনো এক্সট্রা ডিগ্রি থাকতে পারে। আমি জানি না মার্কেটে কতজনের আছে এক্সট্রা স্পেশালাইজেশন, বাট জেনারেলি এ প্রফেশনাল লাইক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পজেস এভরিথিং টু ম্যানেজ হিউম্যান রিসোর্স অফ এনি অর্গানাইজেশন। যদিও এটা ডিফারেন্ট 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 বল গেম টু সাম এক্সটেন্ট। বাংলাদেশে ফার্স্ট অফ অল হিউম্যান রিসোর্স প্রফেশনাল নাই, ঠিক আছে? ওই লেভেলের প্রফেশনাল বাংলাদেশে লোকাল নাই, যদি কিছু থাকে এগুলো এক্সপের্ট। তারা হয়তো বা এক্সপিরিয়েন্সের কারণে একটা লেভেলে গেছে। অবভিয়াসলি আপনি যখন 30 বছর ধরে হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করবেন, দেন আপনার এক্সপিরিয়েন্স উইথ এনি আদার ফ্রেশার গাই ইন দ্য হিউম্যান রিসোর্স ফিল্ড নট বি দ্য সেম, রাইট? সো এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স লেভেল থেকে বা প্রফেশনাল, বাট আমি বলতে চাচ্ছি যে ইউ পজেস দ্য কোয়ালিটি টু রান হিউম্যান রিসোর্স। এখন আপনি কিভাবে সেটা করতেছেন, আপনি সেটা কিভাবে ফিল করতেছেন, and আপনি কি আপনার যে নলেজ, প্রফেশনাল নলেজ আছে এন্ড ডাইভার্সিফাইড অপারেশনাল নলেজ আছে, ফাইন্যান্সিয়াল নলেজ আছে, এই সবগুলাকে ইউজ করতেছেন টু ম্যানেজ দ্য হিউম্যান রিসোর্স, এটা ইম্পর্টেন্ট। আপনাকে কেন প্রায়োরিটি আমি দিচ্ছি? আমি প্রায়োরিটি দিচ্ছি ইউ পজেস এভরিথিং দ্যাট রিকোয়ার টু ম্যানেজ দ্য হিউম্যান রিসোর্স এট এ সার্টেন লেভেল। লাইক আপনার টেকনিক্যাল নলেজ আছে, আপনি অপারেশন সম্পর্কে ভালো বুঝেন, আপনার ফাইন্যান্সিয়াল নলেজ আছে। সো ইন ইন এ মিক্স আপনি একটা প্যাকেজ। সো ইউ বেটার অফার এ বেটার থিং ফর দ্য অর্গানাইজেশনস অ্যাজ এ হিউম্যান রিসোর্স ম্যানেজার। সো জেনারেলি কি হয়, আপনি কি এইচআর হেড, আপনি তো এইচআর হেড হওয়ার আপনার টার্গেট, আপনার টার্গেট হচ্ছে কি সিইও হওয়া। সো টু বি এ সিইও অফ এনি কোম্পানি ইউ নিড টু ম্যানেজ, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য এইচআর and you need to be efficient in the HRM management. বোঝা গেছে কথা? জি স্যার। মেন হ্যালো ডিপার্টমেন্টের পড়া সব। সিআর, ক্লাসের রিপ্রেজেন্টেটিভ কে জানি নাম বললেন? জি স্যার, আমি খুশহাল আলমিন। নেক্সট ক্লাসটা দুইটা ক্লাস দেওয়ার কথা বললেন, যে বই দেখ এটা এটা অলরেডি একটা ক্লাস খুব ডিফিকাল্ট হয়ে যায়। ইয়ে করো নেক্সট ক্লাসটা দুইটা, যে কোনো দিন নেক্সট শনিবারে নিলে দুইটা, বা অথবা এর পরের শনিবারের যখনই নেই দুইটা ক্লাস দেওয়ার কথা বললেন একসাথে, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। ওটা আপনি বলে রাখেন। তাহলে আজকের মতো কি এখানে শেষ করবো নাকি? ঠিক আছে স্যার। ওকে, তাইলে ভালো থাকেন, আর আপনারা পড়াশোনা অ্যাগ্রেসিভলি করেন, সামনের দিকে যাইতে থাকেন। আর আপনারা যদি এই চ্যাপ্টার ছাড়া অন্য চ্যাপ্টারের প্রবলেম ফেস করেন, ক্লাস শুরু হওয়ার আগে 5-10 মিনিট ওটা নিয়ে কথা বলে নিব আমি, ঠিক আছে? সো ওটা যে নিয়ে কোনো স্যার প্রবলেম এই থাকলে আমাকে ক্লাস চ্যাপ্টারে শুরু হওয়ার সব আগে বলবেন। ম্যানেজমেন্ট একসাথে, স্যার স্লাইডটা পুরো দিয়ে দিন ম্যানেজমেন্ট স্যার। ডিপার্টমেন্টে যা পড়ছি সব একসাথে। ফ্লাইটে দিয়ে দিছি তো, ফ্লাইটে দেওয়া আছে না আপনাদেরকে? ওয়েট, নেই স্যার এখনো। আমি দেই নাই? তো যাইতে পাইনি। ওয়েট ওয়েট ওয়েট, মিনিট আমি দিয়ে দিচ্ছি।